আসসালামু আলাইকুম। আজকে তোমাদের গোল এ প্লাস ব্যাচের আমার থার্ড ক্লাস, মানে হচ্ছে আমাদের বর্জ্য নিষ্কাশনের ক্লাস। এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং এই চ্যাপ্টারটা তোমাদের কেন জানি একটু ভয়ভীতি কাজ করে একটা কারণে, কারণ এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, ফুল সিলেবাস একটা চ্যাপ্টার ছিল। সো বিগত কয়েক বছর ধরে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। এই বছরে অনেক বছর পর এই চ্যাপ্টারটা কামব্যাক দেবেন, একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আজকে আমরা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে পোর্শনগুলো আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং বিগত বছর এই চ্যাপ্টার থেকে কি কি সিকিউর প্রশ্ন আসছে তা তোমাদেরকে দেখাবো। তো এই চ্যাপ্টারের যখন সিকিউ দেখতে গেলাম তখন দেখলাম যে হাইয়েস্ট 4-5টা বোর্ড প্রশ্ন আছে, বাকি আমার কাছে বোর্ড প্রশ্ন নাই সলভ করানোর মতো। তো তোমরা বুঝতেই পারতেছো এই চ্যাপ্টার থেকে তোমার সিকিউ আসার সম্ভাবনাটা একটু কম, বাট একদম নেগলিজেবল হলেও আমরা যাতে এটাকে অ্যাভয়েড না করি আমরা পড়ে যাই। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করে দিই। ফার্স্টে আমরা পাচ্ছি হচ্ছে এখানে তোমাকে মানুষের এই যে আমরা প্রতিদিন কতটুকু পানি খাই, আমরা খাবার সাথে কতটুকু পানি খাই, এই সব কিছু একটা রাফ এস্টিমেশন দিয়ে আমাদেরকে বুঝাইছে যে আমরা প্রতিদিন 2600 ml এর মতো পানি ইনটেক করি, 2600 ml এর মতো পানি বের করে দিই। এখন আমাদের জন্য এত কিছু লাগবে না, আমরা জাস্ট এখান থেকে দেখবো যে আমাদের মূত্রের পরিমাণ, মূত্রাদি হচ্ছে 1500 ml এর মতো হচ্ছে আমরা বের করে দিচ্ছি, আর মলের মাধ্যমে হচ্ছে 100 ml এর মতো বের করে দিচ্ছি গেল। আচ্ছা, তো এখানে ফার্স্টে আমাদের একটা সংজ্ঞা চলে, সেটা হচ্ছে আমাদের কি রেচন কাকে বলে, তাই না? এই যে রেচন কাকে বলে, তাহলে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে আমরা কি বলি? রেচন বা এক্সক্রিশন বলি। ঠিক আছে, এখন চলে আসি মানুষের এই প্রধান রেচন বর্জ্যগুলো কি। আমরা যে বললাম নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, এই প্রধান রেচন বর্জ্যগুলো আসলে কি কি? তো দেখো মানুষের মধ্যে যে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম ইত্যাদি হচ্ছে আমাদের মানে বেসিক্যালি সবচেয়ে বেশি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এছাড়াও ক্রিয়েটিনিন, জ্যান্থিন আরো অনেক কিছু আছে। তো এটা আমরা কার মাধ্যমে এক্সক্রিশন করি? কিডনির মাধ্যমে এক্সক্রিশন করি। আচ্ছা, তো এগুলো আমাদের জন্য জাস্ট একদম প্রিলিমিনারি পড়াশোনা, এগুলো আমরা জানি। এখন দেখো যে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ তোমাকে একটা লিস্ট দিয়ে দিছে। এখন দেখো বর্জ্য পদার্থ হিসেবে মানে কোন প্রাণী কোন ধরনের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে তার ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো চলে আসে ইউরিওটেলিক। ইউরিওটেলিক মানে বুঝছি ও কি বর্জন করবে, ও হচ্ছে ইউরিয়া বর্জন করবে। দেখো ও ইউরিয়াকে প্রধান রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে। মানুষ সহ কিছু স্থলজ সামুদ্রিক প্রাণী হচ্ছে আমার ইউরিওটেলিক। এখন দেখো ইউরিকোটেলিক, তাহলে বুঝতে পারছি ও রেচন পদার্থ হিসেবে কি শরীর থেকে বের করে দিবে? ইউরিক অ্যাসিড, এর জন্য নাম হচ্ছে ইউরিকোটেলিক। তাহলে এরা কারা? এরা হচ্ছে আমার পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। তুমি যে এভাবে করে মনে রাখতে পারো, আমরা এভাবে পড়ি না রেপটিলিয়া, তারপর হচ্ছে অ্যাভিস। তাহলে দেখো এই যে রেপটিলিয়ার মধ্যে সাপ টিকটিকি দুইটাই পেয়ে গেলাম, অ্যাভিস হচ্ছে আমার পাখি, আর পতঙ্গ, পাখিতে পতঙ্গ মনে রাখতে পারো। বা যে এভাবে করে মনে হবে যে আর্থ্রোপোডা, এভিস, তারপর হচ্ছে আমাদের এই রেপটিলিয়া। ঠিক আছে, আচ্ছা চলে আসো অ্যামিনোটেলিক। অ্যামিনোটেলিক মানে বুঝতে পারছো ও অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসেবে বের করে দিচ্ছে। তাহলে দেখো এই যেসব প্রাণী অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে, যেমন হাইড্রা, কেঁচো, কিছু মাছ। তাহলে হাইড্রা, কেঁচো এগুলো হচ্ছে আমার কিসের মধ্যে পড়ে? অ্যামিনোটেলিক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আরো আমরা কি কি বের করতে পারি। পিত্তরঞ্জক। পিত্তরঞ্জক আমরা জানি পিত্তরঞ্জক কোথায় পড়েছি, আমরা 3rd নম্বর চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম। পিত্তরঞ্জক মেইনলি কি করে? পিত্তরঞ্জক হচ্ছে আমাদের হিমোগ্লোবিনকে ভেঙে, হিমোগ্লোবিনের হিম অংশটাকে ভেঙে বিলিরুবিন, বিলিভার্ডিন ফর্ম করতেছে। এটা আমাদের জন্য বর্জ্য পদার্থই বলতে পারো। তারপরে দেখো ঘাম। ঘামের মাধ্যমে আমরা এক্সেস পানি, কিছু এক্সেস সল্ট শরীর থেকে বের করে দিচ্ছি। তারপরে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে, কার্বন ডাই অক্সাইড আমার বডির জন্য খুবই বিষাক্ত একটা পদার্থ, এটাকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে শরীর থেকে বের করে দিই। ঠিক আছে, তারপর লবণ জাতীয় কিছু দ্রব্য, এগুলো আমরা সবকিছু দেখলাম। এখন দেখো মানুষের রেচনতন্ত্র। মানুষের রেচনতন্ত্রের আগে আমরা দেখে আসি কি কি নিয়ে গঠিত হয়। আগে আমরা ছবিটা দেখবো, ছবিটা দেখলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমার 2টা কিডনি। তখন তোমার প্রশ্ন আসতে পারে যে আপু ডান কিডনিটা নিচে কেন আর বাম কিডনিটা উপরে কেন? কারণ এই জায়গাটার মধ্যে হচ্ছে দেখো এটা আমার ডায়াফ্রাম বুঝায়, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার কি আছে? লিভার। কি আছে আমাদের? লিভার বা যকৃত আছে। তো যদি যকৃত আছে, এই যকৃতটার কারণে আমার ডান কিডনিটা একটু নিচে দিকে নেমে গিয়েছে, আর তুলনামূলকভাবে বাম কিডনি আমার কাছে একটু উপরে মনে হচ্ছে। ঠিক আছে, তো এই কিডনি আমাদের T12 থেকে L3। এখন তো বলো আপু এগুলো কি? এগুলো হচ্ছে আপনারা কোষিরুকা পড়েছেন না? তাহলে আমাদের 12 নম্বর কোষিরুকা থেকে, 12 নম্বর থোরাসিক কোষিরুকা থেকে 3 নম্বর লাম্বার কোষিরুকা পর্যন্ত এই এরিয়ার টুকুর মধ্যে হচ্ছে আমার কিডনি অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমরা যখন কিডনির পেইন পড়বো তখন দেখবো কিডনির পেইনের একটা কমন সেন্টার হচ্ছে ওর কোমরের পিছনের দিকে ব্যথা করে। তাহলে দেখো আমার হচ্ছে 12টা এখানে শেষ হয়, আর লাম্বার কি আমার কোমর রিজিয়ন না? তাহলে এই জন্য কিডনির কোনো সমস্যা হলে আমার কোমরের পিছনের দিকে ব্যথা হচ্ছে গেল। আচ্ছা, তো এটা আমার 2টা কিডনি। এখন দেখেন কিডনি থেকে কি বের হচ্ছে? কিডনি থেকে হচ্ছে আমাদের কি বের হচ্ছে? ইউরেটর বের হচ্ছে। ঠিক আছে, কি বের হচ্ছে? ইউরেটর। ওকে, এই ইউরেটর গুলা বের হয়ে দেখো আমাদের একটা মূত্রথলি, এই মূত্রথলির মধ্যে সে জমা হচ্ছে। তারপরে দেখো মূত্রনালীর মাধ্যমে দেহ থেকে বের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো কিডনিতে কিডনি,
তারপর আমাদের ইউরেটর, মূত্রথলি। এই মূত্রথলিটা হচ্ছে আমার ডেট্রোসোর পেশি দিয়ে তৈরি। এই ডেট্রোসোর মাসেলগুলো সংকোচন প্রসারণের কারণে আমাদের মূত্রথলির বেগ জন্মায়। কখন জন্মায়? মোটামুটি ধরো যখন 280 থেকে 320 ml এর মধ্যে এটা ফিল আপ হয়ে যায়, তখন ডেট্রোসোর মাসেলগুলো এরকম সংকুচিত হয়ে টান দেওয়া শুরু করে। তার কারণে আমরা এখানে মূত্র বিসর্জন করতেছি, ঠিক আছে? তাহলে এই যে মূত্রনালীর মাধ্যমে আমরা দেহ থেকে বের করে দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝছো যে এই কি কি গেল। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা পার্টগুলোটা আবার দেখে আসি, খুব দ্রুত আমরা পড়ে ফেলবো। দেখো যে একজোড়া বৃক্ক, তারপর রেচনালী বা ইউরেটর থাকে, মূত্রথলি, মূত্রনালী থাকলো। বৃক্কর এই যে অবস্থান আপু তোমাকে বলে দিছি, উদর গহ্বরে যকৃতের অবস্থানের কারণে যেটা বলছি সেটাই। দেখছো শিম বীজের মতো দেখতে, অনেকটা একদম শিম বীজ এরকম থাকে এরকম দেখতে, ঠিক আছে? শিম বীজের মতো দেখতে। পার্শ্বদেশ, এই যে পার্শ্বটা হচ্ছে উত্তল, এই পাশটা তোমার কি অবতল। এই অবতল অংশের মধ্যে কি থাকে? ওর হাইলাম থাকে। আপু তোমাদেরকে শ্বসনের ক্লাসে বলেছিলাম হাইলাম ওয়ার্ডটা আমাদের মেডিকেল সায়েন্সে আমরা এভাবে ট্রিট করি, এটা ওপেনিং এর মতো। ওপেনিং দিয়ে কি কি ঢুকে বসলাম, সব ভালো জিনিস প্রবেশ করাবে, সব খারাপ জিনিস বের করে দিবে। তাহলে ভালো জিনিসের মধ্যে কি আসতেছে? ধরো এখান থেকে আমার রেনাল আর্টারি বা রেনাল ধমনীটা প্রবেশ করলো, এখান থেকে কিছু নার্ভ টার্ভ প্রবেশ করলো, ঠিক আছে? তাহলে বের হয়ে আসবে কে? বের হয়ে আসবে হচ্ছে আমার রেনাল শিরা। রেনাল শিরা তো আমার দরকার নেই, রেনাল শিরা কি করবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে বের হবে। এই জন্য আমি রেনাল শিরাকে বের করে দিচ্ছি। আর কে বের হচ্ছে? এই চিকটাকে পড়ে আসছে আমার ইউরেটর। ইউরেটর হচ্ছে এখান থেকে, ধর আমি ইয়েলো কালার যদি দেখাই, এখান থেকে আমার ইউরেটর বের হয়ে আসে। তাহলে আমার এই যে অবতল অংশের ভাঁজকে আমরা বলছি হাইলাম। এই হাইলাম দিয়ে কে কে প্রবেশ করছে? এই হাইলাম দিয়ে প্রবেশ করছে হচ্ছে আমার রেনাল আর্টারি বা রেনাল ধমনী। তারপরে ধরো একটা আওয়ারটা প্রবেশ করতে পারলা, সবগুলো ব্যাপার না। তারপর আমাদের ধরো রেনাল ধমনী, ধমনী তো বললামই। নার্ভের বাংলা কি রে? নার্ভের, আচ্ছা রেনাল স্নায়ু ধরে নাও, স্নায়ু একটা প্রবেশ করলো। আর বের হয়ে আসতেছে কে? রেনাল শিরা আর হচ্ছে তোমার এই ইউরেটর, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমাকে দেখো রেজনালি বা ইউরেটর, প্রত্যেক নালীর দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। এগুলো এমসিকিউর জন্য আমি একটু পড়ে রাখবো, সরি এমসিকিউর জন্য পড়ে রাখবো। এই দেখো আমার মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার যেটা, সেটা ডেট্রোসো নামক অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত একটা ত্রিকোণাকার থলি। এটা সংকোচন প্রসারণক্ষম এবং এতে প্রায় 700 থেকে 750 ml পর্যন্ত মূত্র ধারণ করতে পারে। এখন তুমি দেখবা মাঝে মাঝে আমাদের প্রস্রাবের বেগ চাপলেও আমরা করি কি, যে প্রস্রাবটাকে আটকে রাখতে পারি, তাই না? তো 280 থেকে 320 ml পর্যন্ত মূত্র জমা হলে আমাদের প্রস্রাবের বেগটা চাপা শুরু করে। কিন্তু দেখা যায় কি, ধরো মেয়েরা এই কাজটা বেশি করে, তারা হচ্ছে ইউরিনটাকে স্ট্যাগনেন্ট রাখে, যে আচ্ছা একটু পরে যাবে, একটু পরে যাবো, বা আমরা পড়তে বসি না, বার উঠতে ভালো লাগে না, তাহলে একেবারে যাব। এই যে আমরা জমা রাখতে রাখতে যদি 700 ml পর্যন্ত জমা পড়ে যায়, তখন দেখবা যে ইউরিন বের হয়ে গেছে আর কি। যাই হোক, আচ্ছা ইউরেথ্রা, ইউরেথ্রা মানে আমাদের মূত্রনালী, যেটা সেটা পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 22 সেন্টিমিটার, নারীদের হচ্ছে তোমার 3.5 থেকে 4 সেন্টিমিটার, ঠিক আছে? পুরুষের এই ইউরেথ্রার মাধ্যমে ওরা বীর্য ত্যাগ করে থাকে। আচ্ছা, এখন চলে আসে আমার বৃক্কের গঠন দেখতে। এখন বৃক্কের গঠনে অনেক কিছু বলা আছে, আপু তোমাদেরকে একটু শর্ট করে যতটুকু ভাবে ইজিলি বোঝানো যায় সেভাবে বোঝানোর চেষ্টা করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে তোমার বইয়ের মধ্যে মোটামুটি একটা ভালো ছবি আছে। যদিও বৃক্কের অন্তর্গঠন পরীক্ষায় তেমন আসে না, স্টিল আমরা বৃক্কের অন্তর্গঠন একটু আকার এঁকে মাথায় সেট করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, দেখো ফার্স্টে আমি এটা শিম বীজের মতো গঠন আঁকলাম, ঠিক আছে? ধর আমি কালো কালি দিয়ে দেখাবো, কালো কালি হয়তো নীল কালি দিয়ে দেখাই। ধর আমি একটা শিম বীজের মতো একটা গঠন আঁকলাম। এর বাইরের পার্টটাকে আমরা সবসময় বাইরের পার্টটাকে আমরা কি বলি? কর্টেক্স বলি। তাহলে এটা হচ্ছে আমার রেনাল কর্টেক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমার রেনাল মেডুলা। কি আছে? এগুলো হচ্ছে আমার রেনাল মেডুলা। এখন দেখো রেনাল মেডুলার মধ্যে আমরা কিছু দেখতে পারতেছি না? কিছু এই যে দেখো এরকম, এই যে এগুলো দেখতে পারতেছি, এগুলোকে আমরা বলেছি রেনাল পিরামিড। কি বলতেছি? রেনাল পিরামিড। ত্রিকোণ এগুলোকে আমরা বলছি হচ্ছে রেনাল পিরামিড, ঠিক আছে? ওকে, রেনাল পিরামিড গেল। দেখো এটা আমার কর্টেক্স, এটা আমার মেডুলা। এখন রেনাল পিরামিডের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা কিছু রেনাল কলাম টলাম দেখতে পারি। ওকে, রেনাল কলাম হচ্ছে এমন একটা পার্ট যেটা তোমার দেখো এই কর্টেক্স মেডুলা দুটাকেই একসাথে যুক্ত করতেছে। আচ্ছা, রেনাল কলামও তোমাদের অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। এখন আমাদের এই যে আমরা পড়ি না যে আমাদের বৃক্কের কার্যকরী এক হচ্ছে নেফ্রন, নেফ্রন পড়ে আমরা মাথা নষ্ট করে ফেলি। তো নেফ্রনগুলো কোথায় থাকে? নেফ্রনগুলো ধরো হচ্ছে তোমার এই পাশে আমার একটা নেফ্রন আছে, ঠিক আছে? সাপোজ এই পাশে একটা নেফ্রন আছে। এখন নেফ্রন কি করে? আমরা একটু নেফ্রনের কাজ পড়বো, নেফ্রন কিভাবে মূত্র উৎপাদন করে সবকিছু পড়বো। তো এই নেফ্রনগুলো আমাদের মূত্র উৎপাদন করে দিচ্ছে। ওকে, এখন এই মূত্রগুলো ধরো আমাদের এই পর্যায়ে এখান পর্যন্ত আসলো। এখন এখানে আসতেছে কি দিয়ে? মাইনর ক্যালিক্স দিয়ে। কি দিয়ে আসতেছে? মাইনর ক্যালিক্স দিয়ে, ঠিক আছে? তো মাইনর ক্যালিক্স দিয়ে আসলো। এই দেখো এগুলো তো সব আমার মাইনর ক্যালিক্স। ধরো এগুলো আমার, এটা একটা মাইনর ক্যালিক্স, এটা একটা মাইনর ক্যালিক্স, এই যে এই পাশে একটা মাইনর ক্যালিক্স, ঠিক আছে? যে এই পাশে একটা মাইনর ক্যালিক্স, এই পাশে একটা মাইনর ক্যালিক্স, এভাবে অনেকগুলো মাইনর ক্যালিক্স হয়ে মূত্রটা আসলো। এবার দেখো প্রত্যেকটা মাইনর ক্যালিক্স একসাথে মিলিত একটা বড় মেজর ক্যালিক্স তৈরি করছে। কি তৈরি করছে? মেজর ক্যালিক্স, ঠিক আছে? তাহলে এই যে দেখো, কোন কালিতে দেখলে ভালো বুঝাবে তাও তো বুঝতেছি না। আচ্ছা দেখো এই যে প্রত্যেকটা মাইনর ক্যালিক্স এসে এসে
একটা বড় তোমার কি তৈরি করে ফেলছে, মেজর ক্যালিক্স তৈরি করে ফেলছে, ঠিক আছে। এবার দেখো মেজর ক্যালিক্স গুলো ডিরেক্ট এসে একটা বড় ওপেনিং এখানে ওপেন হয়েছে, সবগুলো মিলে একত্রিত হয়ে এটা আমরা বলছি কি রেনাল পেলভিস। কি বলতেছি, রেনাল পেলভিস। এই রেনাল পেলভিস থেকে শুরু হয়েছে আমাদের ইউরেটর, যার মাধ্যমে আমরা মূত্রটাকে নিচের দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমাদের রেনাল পিরামিড গেল, পিরামিডের মধ্যে নেফ্রন দিয়ে আমি হচ্ছে মূত্র তৈরি করালাম, সেখান দিয়ে মাইনর ক্যালিক্স হয়ে মেজর ক্যালিক্স হয়ে রেনাল পেলভিস হয়ে ইউরেটর দিয়ে নিচে গিয়ে মূত্রথলিতে গেল, মূত্রথলিতে গিয়ে সেখান থেকে মূত্রনালীর মাধ্যমে শরীর থেকে বের হয়ে গেল। ক্লিয়ার? ব্যাপারটা একদম মাথার মধ্যে বসছে। আচ্ছা, এই দেখো যেটা তোমাকে বলতেছিলাম, এই দেখো রেনাল ধমনী প্রবেশ করতেছে, রেনাল শিরাগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মোটামুটি তোমাদের আশা করি এইটুক পরীক্ষা হলে লিখে আসতে পারবা এবং এঁকেও আসতে পারবা। এখন বৃক্কের গঠনের মধ্যে কিছু জিনিস দেওয়া আছে। পরিণত বৃক্কের দৈর্ঘ্য দেখো 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ দেখো তার হাফ দেখো 5 থেকে 6 সেন্টিমিটার, স্থূলত্ব বা পুরুত্ব তোমার কত দেখো, তারও হাফ 3 সেন্টিমিটার, ঠিক আছে। পুরুষের ক্ষেত্রে হচ্ছে 150 থেকে 170 গ্রাম, নারীর হচ্ছে তোমার 130 থেকে 150 গ্রাম। এই যে হাইলাম বলতেছিলাম, অবতল অংশের ভাঁজকে আমরা বলতেছি হচ্ছে হাইলাম। হাইলাম দিয়ে ইউরেটর রেনাল শিরা বের হয়, রেনাল ধমনী ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে, ঠিক আছে। এখন একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এই যে বৃক্কে প্রবেশকারী রেনাল শিরা দেহের সবচেয়ে বড় শিরা। তাহলে আমার দেহের সবচেয়ে লার্জেস্ট ভেইন বা সবচেয়ে বড় শিরা কোনটা? এই যে আমার বৃক্ক থেকে যে শিরাটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় শিরা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখন চলে আসি যে বৃক্কের আবরণটার নাম কি। সম্পূর্ণ বৃক্ক ক্যাপসুল নামক একটা তন্তুময় যোজক টিস্যুর আবরণে আবৃত থাকে। দেখো আমাদের প্রত্যেকটা অর্গানে একটা কভারিং এর নাম আছে, ফুসফুসের হচ্ছে তোমার প্লুরা, হার্ট এটা পেরিকার্ডিয়াম। দেখো ওটার কিন্তু কোনো আলাদা নাম নাই, ঠিক আছে। ওটার নাম কি? ওটার নাম হচ্ছে তোমার ক্যাপসুল আবৃত থাকে। ওকে, তো আপু তোমাদেরকে মোটামুটি বুঝাই দিছি। এখন দেখো এখানে একটা জিনিস দেখানো হয় নাই মেবি, এই দেখো সেটা হচ্ছে আমাদের এই যে দুইটা বৃক্কের মাথার মধ্যে আমরা দেখছি একটা ক্যাপের মতো কিছু একটা আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। কি বলি? অ্যাড্রেনাল গ্রন্থি। এখান থেকে কি উৎপন্ন হয়? এখান থেকে আমাদের অ্যালডোস্টেরন হরমোন উৎপন্ন হয়। অ্যালডোস্টেরন, আমরা অ্যালডোস্টেরনের কাজ একটু পরে দেখব, ঠিক আছে। এখান থেকে আমরা একটু পরে অ্যালডোস্টেরনের কাজটা দেখব। অ্যালডোস্টেরন, ঠিক আছে, আশা করি বুঝছেন আপনারা। তাহলে এখানে তোমাদেরকে যে কাহিনীগুলো সব বলে আসি সব দেখো, ওই যে সব ওই যে মেজর ক্যালিক্স, কয়টা মেজর ক্যালিক্স থাকে? 2 থেকে 3টা মেজর ক্যালিক্স থাকে। মাইনর ক্যালিক্স কয়টা থাকে? 8 থেকে 14টা। আমরা এখানে দেখছি এই যে সব 8 থেকে 14টা মাইনর ক্যালিক্স মিলিত হয়ে 2 থেকে 3টা মেজর ক্যালিক্স তৈরি করে। ওকে, এখন হচ্ছে বৃক্কের কাজ। বৃক্কের কাজ কি? বৃক্কের প্রধান কাজ হচ্ছে সে রক্তকে ফিল্ট্রেট করে। রক্তের সব ধরনের বিষাক্ত পদার্থকে, সব ধরনের বলতে নাইট্রোজেন ঘটিত বিষাক্ত পদার্থকে সে টেনে বের করে আনে রক্ত, ওই বিশুদ্ধ রক্ত পরবর্তী আমার শরীরে আবার ফেরত পাঠিয়ে দেয়। ওকে, দেহে পানির সমতা বজায় রেখে অসমো রেগুলেশন করো। অসমো রেগুলেশন আজকে তোমাদেরকে একটু পরে আলোচনা করব। অন্যান্য পদার্থ অপসারণ করতেছে, অম্ল ক্ষারের সমতা বজায় রাখে, পিএইচ নিয়ন্ত্রণ করে। বৃক্ক দেহ থেকে অনেক খনিজ লবণ, বাইকার্বন এগুলো বের করে দেওয়ার মাধ্যমে একটা অ্যাসিড ক্ষারের একটা সমতা রক্ষা করতেছে, ঠিক আছে। লবণের সাম্যতা নিয়ন্ত্রণ করে, অভিস্রবণ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতেছে। কিভাবে? ব্লাড প্রেশার, ব্লাড ভলিউমের উপর অনেকটা নির্ভর করতেছে। যেহেতু আমার কিডনি পুরোপুরি ব্লাড ভলিউম বা আমাদের শরীরের মধ্যে ভলিউম নিয়ে কাজ করতেছে, এই কারণে আমার ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিডনি অনেক বড় একটা ভূমিকা রাখে। এছাড়াও আপনাদেরকে যখন 4 নম্বর চ্যাপ্টার পড়াছিলাম তখন নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে একটা কথা বলছিলাম, যখন আমার এই যে অসমো রেগুলেশন পড়লে তখন এটা আরো ভালো করে বুঝবেন। যখন আমার বডিতে কোনো কারণে ব্লাড প্রেশার কমে গিয়েছে তখন আমার নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো অ্যাক্টিভ হয়ে যায়। ওরা অ্যাক্টিভ হয়ে এই সিগন্যাল আমার ব্রেইন থেকে ডিরেক্ট চলে যায় কিডনিতে। কিডনি তখন কি করে? কিডনি আমরা একটু পরে বলবো, তার হচ্ছে তোমার দূরবর্তী পেছনের লেগে থেকে তারপর তোমার সংগ্রাহী নালিকা পর্যন্ত সে পানি পুনঃশোষণটাকে বাড়ায় না, সে উল্টা কমায় দেয় এবং সে পানিটাকে রিজার্ভ করে রাখে, পানিটাকে শরীর থেকে বের হতে দেয় না, যার ফলে আমার বডির ভলিউমটা কন্ট্রোলে থাকে, যার ফলে আমি মানে বডির ব্লাড প্রেশারটাকে বাড়াইতে পারতেছি। আচ্ছা, তো এরপর দেখেন আমাদের আরো ইম্পর্টেন্ট, রক্তে কিছু হরমোন উৎপাদন হয়। এই হরমোনগুলোর নাম কি? এই যে বৃক্ক এরিথ্রোপয়েটিন হরমোন উৎপন্ন করে, এটা আপনাদেরকে অনেকবার পড়ানো হয়েছে। এছাড়া সে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অ্যানজিওটেনসিন, আমরা মনে রাখতাম হচ্ছে এভাবে ইপিএ, ঠিক আছে, ইপিএ। তাহলে ই দিয়ে তোমার হচ্ছে এরিথ্রোপয়েটিন, পি দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দিয়ে হচ্ছে অ্যানজিওটেনসিন, এই 3টা হরমোন উৎপন্ন করে, ঠিক আছে। আপনারা হয়তো পড়ছেন যে যকৃতও কিন্তু অ্যানজিওটেনসিনোজেনকে উৎপন্ন করে, আপনারা হয়তো পড়ছেন। যাই হোক, এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইট ইয়া করে। আচ্ছা, এনজাইম, বৃক্ক রেনিন এনজাইম ক্ষরণ করে। তাহলে খেয়াল করেন এইগুলা কিন্তু আপনার হরমোন, আর এটা কি এনজাইম। এটাকে জানি ম্যাক্সিমাম পোলাপান পেঁচায় ফেলে, ওই এরিথ্রোপয়েটিন এগুলোকে এনজাইম বলে ফেলে, এটাকে হচ্ছে তোমার হরমোন বলে ফেলে। আচ্ছা, গ্লুকোনিও হোমিওস্ট্যাসিস, বৃক্ক রক্ত থেকে অপ্রয়োজনীয় বস্তু অপসারণ করে দেহের অভ্যন্তরীণ পরিবেশকে স্থিতিশীল রাখে। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন, জেনেসিস মানে তৈরি করা। তাহলে বৃক্ক যখন অনেকক্ষণ তুমি না খেয়ে থাকো তখন সে
প্রোটিন লিপিড জাতীয় পদার্থ মানে যেগুলো অশর্করার পদার্থ সেগুলো থেকে সে নতুন করে গ্লুকোজ তৈরি করে, যার নাম হচ্ছে আমার গ্লুকোনিওজেনেসিস। এই সময় বৃক্ক প্রায় 20% পর্যন্ত গ্লুকোজ সরবরাহ করতে পারে। পুনঃশোষণ, বৃক্ক পানি, গ্লুকোজামিন আছে সবকিছু পুনঃশোষণ আমরা জানি। মজবুত হাড় ও দাঁত গঠন, বৃক্ক ভিটামিন ডি এর কার্যকরী রূপ। আমরা ভিটামিন ডি কোত্থেকে পাই? সূর্যের আলো থেকে পাই, ঠিক আছে? সূর্যের আলো ডিরেক্ট আমার স্কিনের মধ্যে পড়ে, স্কিনের মধ্যে সে অ্যাবজর্ব না হয়, সে চলে যাচ্ছে কিডনিতে, কিডনি থেকে সে তার অ্যাক্টিভ ফর্ম 125 ডাইহাইড্রক্সিকোলেক্যালসিফেরল ফর্মে এসে আমাদের এই মানে কাজ করে আর কি। সো ধরো কোনো কারণে আমার বৃক্ক কাজ করতেছে না, তাহলে কি হবে? আমার হাড়গুলা শক্তি কমে যাবে, আমার হাড় ক্ষয় হওয়া শুরু করবে। কারণ কি? কারণ আমার ভিটামিন ডি কার্যকর রূপে পরিণত হতে পারছে না, তখন তোমার আলাদা করে যে ভিটামিন ডি এর ক্যাপসুল খেতে হবে, ঠিক আছে? আচ্ছা গেল। এখন দেখো বৃক্কের সূক্ষ্ম গঠন। প্রথমে চলে আসে নেফ্রন। কাকে বলে? নেফ্রন হচ্ছে আমার বৃক্কের গাঠনিক এবং কার্যকরী একক। যেরকম আমাদের ব্রেইনে বা স্নায়ুতন্ত্রের কার্যকরী একক কি? নিউরন। আচ্ছা, এখন মানুষের বৃক্কে প্রায় 10 লাখ থেকে 12 লাখ পর্যন্ত নেফ্রন থাকে। প্রতিটা নেফ্রনের হ্যান অনেক কিছু সাইজ টাইজ দিছে। এখন দেখো বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত হচ্ছে। 125 ml করে কি মূত্র বের হচ্ছে? না, আমাদের গ্লোমেরুলাস, আমি একটু পরে পড়বো, গ্লোমেরুলার ফিল্টার, টিউবুলার হ্যান্ডান সবকিছু করে ও 125 ml এর তরলকে পরিশ্রুত করে, কিন্তু মূত্র তৈরি করে কত? মাত্র 1 ml। কত ml? মাত্র 1 ml বা 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো নেফ্রনে আমরা ব্রড হেডিং এ দুইটা পার্ট বলতে পারি। একটা হচ্ছে তার রেনাল টিউবিউলস। রেনাল টিউবিউলস বলতে টিউব বা নালীর পার্টটুকু পুরোটা একসাথে, আর হচ্ছে রেনাল কর্পাসেল। এখন এই যে আপনার, আমরা আগে ছবি দেখে আসবো একসাথে কি আছে, এই যে এই ছবিটা, বলতে পারে আপু এই ছবিটা তো অনেক কঠিন, কিভাবে আঁকবো? এই ছবিটা যে কতবার পরীক্ষায় আসছে আপনার কোনো আইডিয়া পর্যন্ত নাই। ছবিটা অনেক সহজ। দেখেন আপনার এই যে এখানে যে রক্তনালীগুলো আছে এগুলো আপনার আঁকা লাগবে না, আপনাকে কেউ বলে না ধমনী শিরা বসে বসে আঁকেন। আপনি জাস্ট এটা এনশিওর করেন যে আপনার, দেখেন আমি খুবই ইজিলি এঁকে দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমার রেনাল কর্পাসেল। রেনাল কর্পাসেলের মধ্যে কি থাকে? এটা হচ্ছে আমার বোম্যান্স ক্যাপসুল। এটা কি আমার, বাংলায় লিখি বোম্যান্স ক্যাপসুল, নাকি অন্য কোথাও এঁকে আসবো? আচ্ছা দাঁড়াও, এটা আমার নোটপ্যাডে গিয়ে তারপরে এঁকে আসি। দাঁড়াও, তাহলে মানে ইজি হবে। হ্যাঁ, এটা বেটার হয়। আচ্ছা, তো দেখেন আমরা পড়ছিলাম যে নেফ্রনের কয়টা পার্ট? রেনাল কর্পাসেল আর রেনাল টিউবিউলস। কর্পাসেলের মধ্যে এটা হচ্ছে আমার বোম্যান্স ক্যাপসুল। কি? বোম্যান্স ক্যাপসুল। ক্যাপসুল বাংলা না লিখতে লিখতে এমন একটা অবস্থা হয়েছে, বাংলা লেখা আসেই না। আচ্ছা ঠিক আছে, তো এই যে আমার বোম্যান্স ক্যাপসুল থেকে এরপরে আমার একটা নালী শুরু হয়েছে। আমি নামগুলো পরে পরে বলছি, আগে আমি একটা ছবিটা এঁকে নিই, তাহলে আমার জন্য আরো ইজি হয়। ঠিক আছে, আচ্ছা দেখো চিত্রটা খুবই সোজা না? এখন দেখো এখানে আমি একটা জিনিস আঁকি নাই, সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা পেঁচানো 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 কি জানি, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে আমার বোম্যান্স ক্যাপসুল। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু পেঁচানো, এগুলা কি? এগুলো মিলে আমার কৈশিক জালিকা। আসতেছে কোত্থেকে? জালিকা জানি কোত্থেকে আসে? জালিকা আসে আমার কোত্থেকে? ধমনী থেকে, তাই না? তাহলে এই যে আমরা এটাকে বলছিলাম রেনাল ধমনী, এই দেখেন রেনাল ধমনীটা, তো এটা হচ্ছে আমার ধমনী, সাপোজ এটা হচ্ছে আমার ধমনী। তো ধমনীর একটা শাখা প্রশাখা হচ্ছে তোমার চলে আসলো, ঠিক আছে? ধমনীর একটা শাখা প্রশাখা হয়ে দেখো যে ঢুকতেছে সে হচ্ছে তোমার এফারেন্ট আর্টারিওল। আর্টারিওল মানে হচ্ছে তোমার ধমনীর ইংলিশ হচ্ছে আর্টারি, আর্টারি আর ছোট ভার্সন হচ্ছে আর্টারিওল, ঠিক আছে? তাহলে আমার ধমনী ঢুকে দেখো কিছু ছোট্ট শাখা প্রশাখা দিয়ে একদম কোষী জালিকা দিয়ে পেঁচায় ফেলছে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? এখানে মেইনলি আমাদের এই যে আমার রক্তটাকে আমি পাঠাই দিছি, এখান দিয়ে আমার পরিশোধন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এখান থেকে আমি রক্তকে পরিশুদ্ধ করা শুরু করে দিছি। দেখো এফারেন্ট আর্টারিওলের মাধ্যমে রক্তটাকে পাঠিয়ে দিছি। এবার আমরা জানি কোষী জালিকার এখানে আমাদের হচ্ছে কিছু পোডোসাইট কোষ থাকে। পোডোসাইট কোষ হচ্ছে তোমার ধরো একদম ক্ষণপদীয় কোষের মতো, একটু পায়ের মতো শেপ, এরকম এরকম করে থাকে। এগুলো তোমার শোষণে হেল্প করে। তো কোষী জালিকার মধ্যে তোমার এই ফিল্ট্রেশন হয়ে
ধরো নাইট্রোজেন জাতীয় মানে প্রোটিন আর হচ্ছে তোমার বড় বড় কণিকা, ধরো লোহিত রক্তকণিকা বা প্রোটিন, এসব বড় বড় কণিকা ছাড়া ম্যাক্সিমাম কিছু তোমার কোলেস্টেরল বলো, হ্যান ত্যান যা কিছু আছে, অ্যামোনিয়া, ইউরিয়া, সব কিছু এখানে ছেঁকে টেকে আমি এফারেন্ট আর্টারিয়ালকে ঢুকাইলাম ইফারেন্ট আর্টারিয়াল। কি আর্টারিয়াল? ইফারেন্ট। ঠিক আছে, আর্টারিয়াল তোমরা লিখে নিও। ইফারেন্ট নামটা মনে রাখতাম হচ্ছে, নামটা হচ্ছে ইংলিশ এইভাবে, তো ইফারেন্ট। তাই মনে রাখতাম ই দিয়ে এক্সিট, ই দিয়ে এক্সিট, আর এই ই দিয়ে হচ্ছে তোমার ইফারেন্ট আর্টারিয়াল। তাহলে আমি রক্তকে পরিশুদ্ধ করার জন্য এফারেন্ট আর্টারিয়াল দিয়ে রক্তটাকে পাঠাইলাম এখানে কোষিকার মধ্যে, আমার এই রক্তটা পরিশুদ্ধ হলো, আমার রক্ত থেকে আমি ক্ষতিকর পদার্থ সব বের করে নিলাম। বের করে আমি আবার ইফারেন্ট আর্টারিয়ালের মাধ্যমে কি করতেছি, রক্তটাকে আবার দেহের মধ্যে ফেরত পাঠাচ্ছি। যাও ভাই তোমার কাজ শেষ, আমি আমার কাজ করে দিচ্ছি, এবার তুমি বাসায় যেতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার গ্লোমেরুলাস, এটা হচ্ছে আমার গ্লোমেরুলাস। ওকে, গ্লোমেরুলাস। আচ্ছা এখন দেখো, এই যে এখান দিয়ে আমার এবার পরিশুদ্ধ, এখানে কিন্তু আমার আলট্রা ফিল্ট্রেশন হয়ে গেছে, অতি সূক্ষ্ম পরিস্রাবন হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাকে এখানে পাঠিয়ে দিছি, এটা হচ্ছে আমার নিকটবর্তী পেঁচানো নালিকা, আমি লিখে রাখি নিকটবর্তী পেঁচানো নালিকা। এখান থেকে আসলো হেনলি লুপ বলি, এটাকে আমরা কি বলি, হেনলি লুপ। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে হেনলির লুপ। ঠিক আছে, হেনলি লুপ হয়ে এটা হচ্ছে আমার দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী। ঠিক আছে, দূর লিখে রাখলাম। তাহলে এখন নিকটবর্তী পেঁচানো নালিকা হয়ে হেনলি লুপ হয়ে দূরবর্তী পেঁচানো নালিকা হয়ে ফাইনালি সে কোথায় চলে গেছে, সংগ্রাহী নালিকায় চলে গেছে। ঠিক আছে, সংগ্রাহী নালী। আচ্ছা তাই তুমি বলতে পারো যে আপু এই নালীগুলো কি দরকার ছিল, এখানেও কয়েক দফায় 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 তোমার কি হচ্ছে, এই যে আমি যে ফিল্টারটা তৈরি করলাম 125 ml, এইটা এখানে দফায় দফায় আরো কিছুবার শোষিত হচ্ছে, কিছু প্রয়োজনীয় পদার্থ ওর থেকে আমরা নিয়ে নিচ্ছি, কিছু প্রয়োজনীয় পদার্থ মানে যে অপ্রয়োজনীয় পদার্থ যেগুলো আমার লাগবে না, এক্সেস হয়ে গেছে, সেগুলো আবার এখানে খরিত করে পাঠিয়ে দিচ্ছি। ফাইনালি এখান দিয়ে আসার পরে আমি পাচ্ছি হচ্ছে আমার 1 ml ইউরিন বা 1 ml মূত্র। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো অসমোরেগুলেশনের ব্যাপারটা আপু তোমাকে এখান থেকে একটু বোঝায় যায়। অসমোরেগুলেশন কিভাবে হয়, অসমোরেগুলেশন ধরো এই যে আপু একটু যেটা বলছিলাম সেটা, আজকে অনেক গরম পড়েছে, তুমি বাইরে গেছো, তোমার শরীর থেকে এক্সেস পরিমাণ পানি বের হয়ে গেছে। ধরো আমার শরীর থেকে বের হওয়ার কথা 350 ml পানি, বের হয়ে গেছে একদম 700-800 ml পানি, তোমার কি তুমি ডিহাইড্রেটেড হয়ে যাবা। এখন ধরো আমার কিডনি যেই স্পিডে সে এরকম ফিল্ট্রেশন করতেছে, আমার হার্ট যেই স্পিডে পাম্প করতেছে, এখন আমার বডির মধ্যে কিন্তু বডির ভলিউম মানে ফ্লুইড কমে গেছে, ব্লাড ভলিউম কমে গেছে, আমার ব্লাড প্রেশার আলটিমেটলি নেমে গেছে। তুমি দেখবে যে অনেক গরমের মধ্যে যখন আমরা অনেক ঘামাই, তখন কেমন যেন মাথা ঘুরাচ্ছে, শরীর অনেক দুর্বল লাগছে, কেন? কারণ আমার ব্লাড প্রেশার আস্তে আস্তে একটু লো হচ্ছে। এখন তখন আমার বডি কি করবে, আমরা জানি আমাদের বডি প্রত্যেকটা জিনিস একদম ডিফেন্সিভ মেকানিজমে কাজ করে। ঠিক আছে, তখন আমার বডি চাবে কি কোনোভাবে যদি একটু স্টেবল অবস্থায় এনে এই ব্লাড প্রেশারটাকে একটু বাড়াইতে পারি, তো বা এমনভাবে করতে পারি যাতে ওর শরীর থেকে আর বেশি, আর যদি একটু আমার ফ্লুইড লস না হয়, আর যদি একটু পানি না বের হয়ে যায়, পানি বের হলেই দেখা যাবে ওর আরো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তখন কি করা হয়, তখন ব্রেইন থেকে এই সিগন্যালটা তোমার ব্রেনে চলে যায়, ব্রেনের নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। তার আগে ব্রেইন থেকে কি রিলিজ করতেছে, আমাদের হাইপোথ্যালামাসে সঞ্চিত আছে, পশ্চ মস্তিষ্কের পিছনে হাইপোথ্যালামাস সঞ্চিত আছে এডিএইচ। ঠিক আছে, কি সঞ্চিত আছে, এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, ওকে। এই এডিএইচ কি করে, এটা যেটা নিউরোসিক্রেশন একটা হরমোন, এই এডিএইচ চলে এসে ও এই জায়গাটার মধ্যে, ঠিক এই জায়গাটার মধ্যে, আমরা এটা বলি ডিস্টাল কনভলিউটেড টিউবুল, দূরবর্তী পেঁচানো নালিকা, আচ্ছা এটাকে আমরা বলি ক্যালাটিন ডাক্ট। এই জায়গাটার মধ্যে এসে ও করে কি, ও পানির পুনঃশোষণটাকে বাড়ায় দেয়, ও পানিকে আটকায় রাখে, যে না ভাই পানি আমি বেরোতে দিব না, পানিকে আমি কোনোভাবে আটকে রাখবো, কারণ পানি যদি বেশি বের হয়ে যায় তাহলে আমার বডি কিন্তু একদম শেষ। তো এই জন্য ও করে কি, ওখান থেকে পানি পুনঃশোষণটাকে বাড়িয়ে দেয়। পানি পুনঃশোষণ বাড়ানোর মাধ্যমে আমার অনেক ঘনমূত্র হয়। তো দেখবে যখন আমরা রোজা রাখি, দেখবে রোজার সময় কিন্তু আমরা যখন অনেকক্ষণ না খেয়ে থাকি, দেখবে একদম 4টা-5টার দিকে, তখন দেখবে প্রস্রাব করতে গেলে প্রস্রাব খুবই অল্প বের হচ্ছে, প্লাস প্রস্রাবের কালার একদম মানে হলুদ হয়ে গেছে। কারণ কি, কারণ এখন আপনার শরীরের মধ্যে এত বেশি ফ্লুইড নাই। ঠিক আছে, এখন আপনার বডি ওভাবে কাজ করছে যে কম মূত্র ত্যাগ করছে। যদি আর একটু বেশি পানি বের করি, তাহলে দেখতেন আপনি 11টা বাজে এমন করে আছেন, শুয়ে পড়ছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এডিএইচ এভাবে কাজ করতেছে।
তো যখন আবার এমন হয় যে আমরা এই যে সারাক্ষণ জুস খাচ্ছি, সারাক্ষণ পানি খাওয়ার উপরে আছি, শীতকালে ধরো শীতকালে অনেক বেশি পানি টানি খাচ্ছি, খুব বেশি গরম পড়ে নাই, ঘামাচ্ছিও না, কোনোভাবে মূত্রত্যাগ হচ্ছে না, তখন দেখবে আমরা এত প্রস্রাব করি এবং প্রস্রাব একদম সাদা থাকে এবং প্রস্রাব অনেক পরিমাণে করি। কেন করি? কারণ তখন আমার এডিএইচ কাজ করতেছে না, আমার বডির কোনো দরকার নেই এক্সেস পানিটাকে ধরে রাখে, ওই এক্সেস পানি দিয়ে কি করবে, তখন এই এক্সেস পানি ও বের করে দিচ্ছে। ঠিক আছে, সো আই হোপ তোমরা অসমো রেগুলেশন টপিকটা বুঝে গেছো, যদি এটা এখন না বাট আপু এখান থেকে তোমাদেরকে বুঝাই দিয়ে গেলাম। ঠিক আছে, তো আই হোপ ক্লিয়ার হয়েছে একটু। এখন আমরা চলে যাই পড়াশোনার মধ্যে। তো এই দেখো আপু তোমাদেরকে সবকিছু বুঝাই দিয়ে আসছি। এই যে দেখেন এখন আপনারা হচ্ছে কোনোভাবেই এই আর্টারি মাটিতে আঁকা লাগবে না, বা যদি মন চায় এটা এই কাজটা যে ধমনী থেকে আমার এই যে এফারেন্ট আর্টারিওল আসলো, এই যে দেখো ধমনী থেকে আমার ধমনী থেকে এফারেন্ট আর্টারিওল আসলো, এখান থেকে যে ইফারেন্ট হয়ে বের হয়ে গেল, তারপর তুমি কিছু মঞ্চারে প্যাচে ট্যাচে দিলা, তারপর দেখো প্যাচানোর মধ্যে আবার হচ্ছে শিরা। এখন তোমরা তো কালার ইউজ করতে পারো না, এই জন্য তোমাদের জন্য এগুলো না আঁকাই বেটার। তুমি চাইলে এই প্যাচানো এই যে একটু পর্যন্ত আঁকলে হবে, এখান থেকে তোমার আঁকা লাগবে না। ঠিক আছে, তো এই যে সংগ্রাহী নালিকা মূত্রে প্রবাহ হয়ে গেল। আচ্ছা এখন দেখো যেহেতু আমাদের মানে মূত্রটা এদিক দিয়ে নামতেছে না, এই জন্য হেনলির লুপের এই পার্টটাকে আমরা বলি হচ্ছে বাংলা কি জানি, বাংলা অবরোহণ আরোহণ আমার খুব পেঁচায় যায়, তো আমরা এটাকে বলি ডিসেন্ডিং লিম্ব, বা বাংলায় কি বলে অবরোহণ বাহু বলে। আর উপরে উঠতেছে সেটাকে বলেছে আমরা আরোহণ করা, উপরে উঠা, তো আরোহণ বাহু বলে এটাকে। যাই হোক এই ছবিটা আঁকা খুবই সহজ, এই ছবিটা আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন, মানে যত বোর্ড প্রশ্ন আছে সবগুলোর মধ্যে এই ছবিটা মাস্ট বি ছিল। ঠিক আছে, তো এখান থেকে আমার স্কিপ করার মতো আর কিছু না, আমি সবকিছু মোটামুটি বলে গেছি। এই দেখেন একটা জিনিস দেখতে পারেন আমাদের হচ্ছে, আচ্ছা আমরা এখান থেকে দেখবো একবার, এখানে দেখে আসি। হ্যাঁ, এই যে বোমেন্স ক্যাপসুল যেটা দেখে আসলাম, বোমেন্স ক্যাপসুল হচ্ছে দেখো ও তোমার আর্টারিটাকে এইভাবে ধরে রাখতেছে। ঠিক আছে, লিটারালি আর্টারিটাকে এভাবে ধরে রাখছে, দেখো ও একটা কাপ বা একটা পেয়ালার মতো কাজ করছে, ভিতরে আমার হচ্ছে আর্টারিওল গুলা। তাইলে দেখো ও কিসের মতো, এই যে দ্বিস্তরী আই শাখার বলতে হচ্ছে ওর ইয়াগুলো এপিথেলিয়ামগুলো হচ্ছে এরকম বড় বড়। ঠিক আছে, একদম ফ্ল্যাট। এই ফ্ল্যাট এপিথেলিয়ামের সুবিধা কি, এখান থেকে খুব ইজিলি যাতায়াত করতে পারে পদার্থগুলো, ধরো পানি হোক গ্যাস হোক, এগুলো খুব ইজিলি যাতায়াত করতে পারে। আই শাখার এপিথেলিয়াম গঠিত দ্বিস্তরী পেয়ালার মতো প্রসারিত অংশকে আমরা বলেছি বোমেন্স ক্যাপসুল। এর গ্লোমেরুলার সংলগ্ন স্তরকে বলেছে ভিসেরা স্তর। আমরা জানি ভিসেরা মানে হচ্ছে কোন একটা অঙ্গ বুঝায় আর কি ভিসেরা দিয়ে, ধরো হচ্ছে যেহেতু এটা একদম গ্লোমেরুলার সাথে লেগেছে জন্য বলি ভিসেরা স্তর, আর পার্শ্ববর্তীটাকে বলেছে প্যারাইটাল স্তর। ঠিক আছে, মাঝখানে কি থাকে, দুইটা স্তরে ক্যাপসুলার স্পেস থাকে। আমরা যে ওই যে ফিল্ট্রেশন করে, ধরো আমার এই যে এফারেন্ট আর্টারিওল থেকে আসার পর আমি ফিল্ট্রেশন করে এগুলো মিলে যাচ্ছে ক্যাপসুলার স্পেস থেকে পরবর্তীতে যায় হচ্ছে তোমার ওই যে নিকটবর্তী প্যাচানো নালিকাতে। ঠিক আছে, আচ্ছা এই যে ভিসেরাল স্তরটার মধ্যে কি থাকে, তোমার পোডোসাইট নামক এক ধরনের বিশেষ প্রবর্ধনযুক্ত কোষ থাকে। প্যারাইটাল স্তরে ওই যে তোমার এপিথেলিয়াম থাকে। গ্লোমেরুলাস, এই দেখো গ্লোমেরুলাস তোমার 50 থেকে 60টা কোষিজালিকায় ভাগ হয়ে এফারেন্ট আর্টারিওল সে তৈরি করা হচ্ছে গ্লোমেরুলাস। ওকে, তো এগুলো তোমরা মোটামুটি এখন আমি বুঝাই দিচ্ছি সবকিছু পারবা। এখন দেখো কাজ কি, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট হয়ে বোমেন্স ক্যাপসুলে জমা হয়, মেইনলি ওই ক্যাপসুলার স্পেসের মধ্যে জমা হচ্ছে, রেনাল টিউবিউলসের মধ্যে সবকিছু মোটামুটি পড়াই দিছি। আচ্ছা দেখো এখান থেকে একটা জিনিস দেখবা যে নিকটবর্তী প্যাচানো নালিকায় কি থাকে, আমার মাইক্রোভিলাই থাকে। ঠিক আছে, অতি আণুবীক্ষণিক আঙ্গুলের মতো ইয়া থাকে। ওকে, গেল আমাদের নেফ্রন ফাস্ট বা লুপ অফ হেনলি টেনলি সব গেল। দূরবর্তী প্যাচানো নালিকা আমরা দেখে ফেললাম। ঠিক আছে, দেখছো এই যে এই ছবিটা একদম সিম্পলিফাইড একটা ছবি, তোমার যদি ছবি আঁকতে হয় দরকার এই ছবিটা আঁকো, অনেক সহজ একটা ছবি, ইজি একটা ছবি। ঠিক আছে, দেখো এখানে একটা ভাগ দিয়ে দিছে, এই দেখেন আপনার নেফ্রনের এই পার্টটুকু থাকে হচ্ছে কর্টেক্সের মধ্যে, এই পার্টটুকু থাকে হচ্ছে মেডুলার মধ্যে। ঠিক আছে, এই জন্য আমরা একটু পরে বলবো নেফ্রনের টাইপ আছে কিছু, কর্টিকুলার নেফ্রন, মেডিকুলার নেফ্রন একটু পরে দেখবো। আচ্ছা, তো এগুলা মোটামুটি আমরা দেখলাম। আচ্ছা দেখেন নেফ্রনে নিকটবর্তী প্যাচানো নালিকা যেটা, সেখানে কি হয় আমার নির্বাচনমূলক পুনঃশোষণ বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, মানে একদম সিলেক্টিভ পদার্থ আমরা সেখান থেকে রিঅ্যাবজর্ব করি, যেরকম ধরো তোমার গ্লুকোজ করতে পারি, সোডিয়াম করতে পারি, এবং কিছু সিলেক্টিভ পদার্থ হচ্ছে আমরা এখান থেকে রিঅ্যাবজর্ব করি। এই যে দেখো নেফ্রনের প্রকারভেদের মধ্যে আমরা কি পাচ্ছি, সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন, ওই যে নেফ্রনগুলো আমার কর্টেক্সের মধ্যে থাকে 85% নেফ্রন হচ্ছে এই প্রকৃতির। জাক্সট্রামেডুলার নেফ্রন হচ্ছে 15% নেফ্রন কর্টেক্সের ভিতর দিকে, মেডুলার বাইরের দিকে থাকে আর কি। এগুলো বড় হয়, এগুলো জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে। যখন আমার একদম ইমার্জেন্সি কন্ডিশন হয়ে যায় তখন হচ্ছে জাক্সট্রামেডুলার নেফ্রনগুলো অ্যাক্টিভেট হয়ে মূত্র তৈরি করে। ঠিক আছে, আর ওগুলো স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করলো। কর্টিক্যাল এবং জাক্সট্রামেডুলার নেফ্রনের মধ্যে একটু ডিফারেন্স পড়বা। ফার্স্টে পার্সেন্টেজে ডিফারেন্স, সাইজ বড় হচ্ছে জাক্সট্রামেডুলারিগুলার, তারপর যে একটা জরুরি অবস্থায় করে একটা স্বাভাবিক অবস্থায় করে, ডিফারেন্সটা পড়বা খ নাম্বারের জন্য। ঠিক আছে, চলে আসি আমরা। ওকে, এখন দেখো এই যে আমার নেফ্রনের কাজ ওই যে আপনি কিডনির কাজ যেগুলো পড়ে আসলেন, নেফ্রনের কাজও মোটামুটি সেমই, তো ওইগুলো একবার করে পড়বেন।
নেফ্রনের বিভিন্ন অংশের কাজ এতক্ষণ ধরে যা যা পড়াইছি সবগুলোর একটা সামারাইজ ভার্সন আছে। এখন দেখেন এখানের মধ্যে আপনি যদি একটু ছোট করে দেখেন তাহলে দেখবেন এখানে আপনার নেফ্রনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশের মধ্যে কোনটা কোনটা খরিত হচ্ছে কোনটা কোনটা হচ্ছে সেগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এটা না একসাথে মনে রাখা খুবই প্যারা আমি মনে করি। তো আপনার এক দুইবার রিডিং দিবেন আর বড় ব্রড হেডিং এর কয়েকটা মনে রাখলেই হবে, এগুলো মাঝে মাঝে এমসিকিউতে আসে। দেখো তোমার নিকটবর্তী প্যাচার নালিকার মধ্যে সক্রিয় শোষণ, সক্রিয় শোষণ মানে কি, যে রিঅ্যাবজর্পশন করতে তোমার এনার্জি দিতে হচ্ছে, তাহলে সক্রিয় শোষণের মাধ্যমে সেই যে দেখো গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফসফেট, সোডিয়াম, পটাশিয়াম, খুবই গুরুত্বপূর্ণ দুটো আয়ন, এই দুটো শোষণ করতেছে। নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে যাদের কোনো মানে নাই সবার সাথে ঢুকে যাচ্ছে, যেরকম ধরো পানি এমনি এমনি ঢুকতে পারে, অবিশ্রমণিক চাপ হলে পানি ঢুকে গেল। সোডিয়াম যেখানে তার পাশাপাশি ক্লোরাইড ঢুকবে, তো ক্লোরাইড ঢোকার জন্য কোনো এনার্জি লাগতেছে না, সে এমনি ঢুকে যাচ্ছে। তাছাড়া বাইকার্বনেট, ঠিক আছে, তো সোডিয়াম বাইকার্বনেট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো তোমার গেল। ক্ষরণ, নিকটবর্তী প্যাচারনালিকা কি ক্ষরণ করে? ক্ষরণ করেছে তোমার ক্রিয়েটিনিন। কেন ক্ষরণ করতেছে? কারণ এই পদার্থগুলো আমার শরীর থেকে বের করে দিতে হবে। তো এই জন্য নিকটবর্তী প্যাচারনালিকা আসার পর সেগুলো ক্ষরিত করে যা যা মূত্রের সাথে বের হয়ে যায়। এই যে দেখো ক্রিয়েটিনিন, হেপিউরিক অ্যাসিড, রঞ্জক, পেনিসিলিন সহ ড্রাগস, এগুলো কিছু বের করে দিচ্ছে। হেনলি লুপে এসে দেখো সক্রিয় শোষণের মধ্যে কি আসতেছে, এই দেখো ওই যে আবার সেম সোডিয়াম পটাশিয়াম। এখন দেখো ক্লোরাইডের একটু আত্মসম্মানে লেগে গেছে যে না আমি এর আগেবার এমনি ঢুকে গেছি, এখন আমি এমনি ঢুকবো না, আমাকে এনার্জি দিয়ে ঢুকাইতে হবে। তারপরে যে ইউরিয়া, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব গেল। নিঃশ্বাসের মধ্যে পানি শোষিত হলো, ক্ষরণের ক্ষেত্রে ইউরিয়া খরিত হয়ে গেল, ঠিক আছে। দূরবর্তী প্যাচারনালিকার ক্ষেত্রে শোষণের ক্ষেত্রে দেখো ওই যে আমরা পড়ছিলাম, ও মেইনলি কি শোষণ করে? ও মেইনলি তোমার যে পানি এবং সোডিয়াম শোষণ করে, ঠিক আছে। এর মাধ্যমে ও হচ্ছে ওই যে আমার এই ডিএইচ অসমো রেগুলেশন মেইনটেইন করতেছে। আচ্ছা, ক্ষরণের ক্ষেত্রে দেখবা সোডিয়াম পটাশিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এগুলা। আচ্ছা, সংজ্ঞা নালিকার ক্ষেত্রে সেমই অনেকটা। ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের রচনার শারীরবৃত্ত। এই যে রেচনা ইউরোপ ইউরিয়া আধিক্য থাকে, আমরা বলি ইউরিওটেলিজম। যেসব প্রাণীতে ইউরিওটেলিজম দেখা তাদেরকে ইউরোটেলিক প্রাণী বলি, এগুলো সব আগে পড়ানো হয়ে গেছে তোমাদেরকে। এখন চলে আসি তোমাদের ইউরিয়া সৃষ্টি। আচ্ছা, আমাদের মূত্রগুলো মেইনলি কিভাবে তৈরি হয়? তো মূত্র দুইভাবে তৈরি হয়, এটা আমরা 3 নম্বর চ্যাপ্টারে একটু পড়ে আসছি, তো আমরা এখন আবার পড়বো। সেটা হচ্ছে মূত্র ফার্স্টে ইউরিয়া তৈরি হয়, ওই ইউরিয়াটা কিডনিতে এসে আমার মূত্র তৈরি করতেছে। ইউরিয়াটা তাহলে কোথায় তৈরি হচ্ছে? ইউরিয়া তৈরি হচ্ছে আমার লিভারের মধ্যে। তো কি হয় আমাদের যে ধরো যে যে কোনো অ্যামিনো অ্যাসিড থাকে, এই অ্যামিনো অ্যাসিড থেকে একটা ডিঅ্যামিনেশন প্রক্রিয়া হয়, যেটা আমাদের যকৃতই করতেছে। ডি মানে কি? নাই। কি নাই? অ্যামিনো গ্রুপটাকে সরাই ফেলতেছে। এখন অ্যামিনো গ্রুপটা কি? অ্যামিনো গ্রুপ আমরা জানি, আমরা ইয়াতে পড়ছি, জৈব যৌগতে পড়ছি, অ্যামিনো গ্রুপ হচ্ছে আমার NH2, তাই না? NH2। তো অ্যামোনিয়া গ্রুপ সরানোর পরে যেটা থাকে সেটা কিটো অ্যাসিড। এবার কিটো অ্যাসিড রেখে কি করবে? কিটো অ্যাসিডকে আমরা পাঠিয়ে দিই ক্রেবস চক্রের মধ্যে, যা তুই শক্তি উৎপাদন কর। এখন এই যে অ্যামিনো গ্রুপ বা এটা তোমার ধরো হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে ফেললো। এখন এই অ্যামোনিয়া আমাদের শরীরের জন্য কিন্তু বিশাল ক্ষতিকর। আমি যদি তোমাকে একটা রুমের মধ্যে বন্দি করে অ্যামোনিয়া গ্যাস ছেড়ে তুমি বেশিক্ষণ বাঁচবা না। তো এই অ্যামোনিয়া যেহেতু অনেক বেশি ক্ষতিকর, এই জন্য আমরা করি কি, আমরা একটু কম্পারেটিভলি কম ক্ষতিকর পদার্থে ওকে রূপান্তর করে দিই। তখন আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করায় ওকে কি বানাই দিই? ওকে হচ্ছে বানাই দিই হচ্ছে ইউরিয়া, NH2CO NH2। আমি একটু পরে দেখবো যে তোমার এখান থেকে না লিখলেও চলবে। তো এটা হচ্ছে আমার ইউরিয়া, ঠিক আছে। ইউরিয়া এই যে আমার অ্যামোনিয়া থেকে একটু কম ক্ষতিকর পদার্থ, ঠিক আছে। আচ্ছা, ইউরিয়া বানাইলাম। এখন ইউরিয়া বানানোর পরে কি হচ্ছে, এই ইউরিয়াটাকে, এটা হচ্ছে আমার কোন সাইকেলের মাধ্যমে করছে? অর্নিথিন সাইকেল বা অর্নিথিন চক্রের মাধ্যমে করছে, যেটা পুরোটা যকৃতের মধ্যে হচ্ছে। যকৃত হলে আমার ইউরিয়া তৈরি করে দিল। এবার এই ইউরিয়াটা দেখো ওই যে আমরা মাত্র পড়ছি কিডনির মধ্যে, কিডনি বের করে দিচ্ছে। ওই যে আমাদের হেনরি লুপে এসে একবার ইউরিয়া বের হচ্ছে, খরিত হচ্ছে। নিকটবর্তী প্যাচারনালিকা একবার ইউরিয়া খরিত হচ্ছে। এভাবে খরিত হয়ে হয়ে আমরা ইউরিয়াকে ইউরিনে রূপান্তর করে শরীর থেকে বের করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে তোমার ওই প্রত্যেকটা আপু যে কথাগুলো বলছি, এই দেখো এই যে আমিষ খাদ্য ভেঙে এনজাইম হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি করলো, অ্যামিনো অ্যাসিড থেকে ডিঅ্যামিনেশনে কিটো অ্যাসিড ভাঙলো। এই যে দেখো সবকিছু একদম তোমাকে সামারাইজ ভার্সনে দিচ্ছে। পরীক্ষার যদি টাইম না থাকে, এত কিছু ব্যাখ্যা না করে জাস্ট এই 4টা বিক্রিয়া দিবা, অ্যাটলিস্ট এই লাইনটা লিখবা যে অর্নিথিন চক্র যকৃতের মধ্যে সংঘটিত হয়, যকৃতের মধ্যে আমার ইউরিয়া তৈরি হচ্ছে, ঠিক আছে। টাইম যদি না থাকে, আর যদি টাইম থাকে তাহলে একটু 1-2 লাইন অ্যাটলিস্ট ডিটেলসে লেখো। অর্নিথিন চক্র কি? রিডিং পড়বা, যে চক্রাকার প্রক্রিয়া যকৃত কোষ অবস্থায় অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করে তাকে আমরা বলেছে অর্নিথিন চক্র। আচ্ছা, তোমাকে এখানে অর্নিথিন চক্রের একটা সাইকেল দিয়েছে। আশা করা যে এগুলো কখনো পরীক্ষায় আসবে না, কারণ এই একটা পদার্থ আপনি চিনেন না। আপনারা হয়তো ক্রেবস সাইকেল পড়ছেন, বাট দেখছেন ক্রেবস সাইকেল আপনার এইচএসসি পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। কারণ হচ্ছে এগুলো আমাদের মানে মেডিকেল লেভেলে এসে, মেডিকেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এসে আমরা হচ্ছে বায়োকেমিস্ট্রির মধ্যে এগুলো পড়ি, ঠিক আছে। আচ্ছা, মূত্র তৈরির প্রক্রিয়া। তো মূত্র তৈরির প্রক্রিয়াকে আমরা 3টা হেডিং এর মধ্যে বা 3টা স্টেপের মধ্যে পাই। সেটা হচ্ছে ফার্স্টে হয় আমার অতি সূক্ষ্ম পরিস্রাবণ। ওই যে গ্লোমেরুলাসের মধ্যে আমি ফিল্ট্রেশন করতেছি, এটাকে আমরা বলছি আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ। এরপর করে কি, এরপর যখন যে টিউবগুলোর মধ্যে দিয়ে যায় তখন আমরা হয় হচ্ছে টিউবুলার পুনঃশোষণ।
কি করি, টিউবের মধ্যে আমি কয়েক দফা পুনঃশোষণ করি, যে না আমার দরকারি উপাদানগুলো আমি বেরোতে দেবো না, ওগুলোকে আমি পুনঃশোষণ করে রাখি। তারপর টিউবের মধ্যে কিছু ক্ষরণ হয়, ক্ষরণের ফলে আমি কি করতেছি, এক্সট্রা পদার্থগুলা, এক্সট্রা প্লাস ক্ষতিকারক পদার্থগুলোকে খরিত করে বের করে দিচ্ছি। তাহলে আমার কি কি হলো, তিনটা জিনিস হলো। অতি সূক্ষ্ম পরিস্রাবণ, যেটা আমার গ্লোমেরুলাস, মানে মেইনলি আমার রেনাল কর্পাসল করতেছে, গ্লোমেরুলাস করতেছে। সেকেন্ড আস হচ্ছে টিউবুলার পুনঃশোষণ, যার মাধ্যমে ওই গ্লোমেরুলাস কিছু কিছু গুরুত্বপূর্ণ পদার্থ সে বের করে দিচ্ছে, এত আলট্রা ফিল্ট্রেশন করে লাভ হয়নি, তো ওই পদার্থগুলোকে আমি আবার পুনঃশোষণ করে রেখে দিচ্ছি। তারপর কিছু টিউবুলার ক্ষরণ, যার ফলে কিছু এক্সেস এবং ক্ষতিকারক পদার্থ আমি শরীর থেকে বের করে দিচ্ছি। ওকে, বুঝছেন আশা করি। তো দেখেন এই যে নেফ্রনের রেনাল কর্পাসল বা মালপিজিয়ান নালিকার মালপিজিয়ান বডিতে যে প্রক্রিয়া রক্ত থেকে পানি, রেচন, পর্য, অন্যান্য পদার্থ পরিশ্রুত, তাকে আমরা বলেছি অতি সূক্ষ্ম পরিস্রাবণ বা আলট্রা ফিল্ট্রেশন। ঠিক আছে, এই রেনাল কর্পাসের গ্লোমেরুলাস এই আলট্রা ফিল্টার বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ রূপে কাজ করে। তাহলে আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, তো দেখো এখানে কি হচ্ছে, আমাদের রেনাল ধমনির মধ্যে একটা চাপ ছিল না। রেনাল ধমনি সবসময় আমরা জানি যে ধমনি গাত্রে যে চাপ দেয় সেটাই হচ্ছে আমাদের যে রক্তচাপ বলতেছি আমরা। তো এই জন্য দেখো আমাদের ধমনি গাত্রে যেটা সবচেয়ে বেশি চাপ দেয়, সিস্টোলিক প্রেশার বলি, ডায়াস্টোলিক প্রেশার বলি। তো তো দেখো রেনাল ধমনি থেকে যে রক্ত আসছে, তখন রক্ত একটা চাপ দিবে না। তো ধরো রক্ত একটা চাপ, একটা খুব একটা ফোর্স নিয়ে আসতেছে, রেনাল ধমনিতে রক্তটা একটা ফোর্সের মধ্যে আসলো, এখানে এসে অনেকগুলো কোষী জালিকায় ভাগ হইলো। ঠিক আছে, এফারেন্ট আর্টারিওল, এখানে তো আমার এফারেন্ট আর্টারিওল, তার নামে এ এ দিয়ে লিখি, এফারেন্ট আর্টারিওলতে ঢুকলো। তো এখানে তো একটা চাপের মধ্যে আসে না, চাপের মধ্যে গিয়ে সে এতগুলো ফিল্ট্রেশন করে এখন এফারেন্ট আর্টারিওল সে যখন ঢুকে তার এন্ট্রি গেটটা না বড় থাকে, বড় যেহেতু এখানে আমার বেশি রক্ত পাস করতে পারতেছে, চাপটা একটু কম থাকে। কিন্তু যখন সে ইফারেন্ট দিয়ে বের হইতে যায়, ইফারেন্টের প্রাচীর হচ্ছে এরকম ছোট। ঠিক আছে, এখন দেখো এতগুলো রক্ত ছোট জায়গাতে যাওয়ার সময় কি হবে, ওরা ধাক্কা থেকে করবে, এই সব আমি যাবো, এবং ধাক্কা থেকে করতে গিয়ে দেখা যায় কি এই জায়গার মধ্যে চাপ বেশি হয়ে যায়। তো দেখেন এখানে আমার এফারেন্ট আর্টারিওল এবং ইফারেন্ট আর্টারিওলের মধ্যে একটা চাপের সৃষ্টি হচ্ছে। এই চাপটাকে আমরা বলেছি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই প্রেসারের ফলে আমার রক্তটা পরিস্রাবিত হচ্ছে এবং রক্তটা পরবর্তী স্টেপে যাচ্ছে। ঠিক আছে, রক্তটা ছাকতেছে আর কি আমরা। দেখেন এটাই বলছে আপনাকে। এই দেখেন সাধারণ এফারেন্ট আর্টারিওলের তুলনায় এফারেন্ট আর্টারিওলের ব্যাস সংকীর্ণ হয়, গ্লোমেরুলাস রক্তের উচ্চচাপ সৃষ্টি হয়। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারে রক্তের প্রোটিন ও রক্তকণিকা ছাড়া কি কি পরিস্রাবণ হয় না, রক্তের প্রোটিন ও রক্তকণিকা খুবই খুবই ইম্পর্টেন্ট, দুইটাই খুবই বড় বড় উপাদান। এত বড় বড় উপাদান আবার এই ছোট ছোট বাচ্চারা ছাকতে পারে না, এই জন্য প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি কোষী জালিকা এন্ডোথেলিয়াম ও ভিত্তিঝিলি রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে, মানে তো আমার এখানে আমি জানি আমার এখানে পোডোসাইট আছে, পোডোসাইট এই যে ধর এটা হচ্ছে আমার ভিসেরাল বোমেন্স ক্যাপসুল, এটা হচ্ছে আমার ওই যে প্যারেটাস স্তর, মাঝখানে কি আছে, মাঝখানে হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে হচ্ছে আমার ক্যাপসুলার স্পেস। তো এখানে ছাকন টাকন হয়ে এখানে গিয়ে জমা হচ্ছে, যেটা আপু তোমাদেরকে বলছি। ঠিক আছে, আচ্ছা তো এই যে দেখো এই পরিস্থিতি আমরা বলেছি গ্লোমেরুলার ফিল্টার। ঠিক আছে, দেখো বোমেন্স ক্যাপসুল অন্তঃস্তর বা এন্ডোথেলিয়ামে বিদ্যমান পোডোসাইট কোষ এই গ্লোমেরুলার ফিল্টার পরিস্রাবনে বিশেষ ভূমিকা পালন করছে। তো আশা করি তোমরা এখন বুঝতে পারছো জিনিসটা কি হয়েছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কাহিনীটা বুঝছো। আচ্ছা, এখন দেখো মানব দেহের দুইটা বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে কত ml, 1200 ml রক্ত প্রবাহিত হয়। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু একবার 24-25 আসছে যে মানুষের কোন অঙ্গ দিয়ে সবচেয়ে বেশি রক্ত প্রবাহিত হয়। দেখো আমাদের লিভার বা যকৃৎ সে কিন্তু 300 ml পর্যন্ত রক্ত রিজার্ভ করে রাখতে পারে, কিন্তু কিডনির মধ্যে দিয়ে জাস্ট তোমার দেখো 1 মিনিটে 1200 ml এর মতো রক্ত পাস হয়, এই জন্য এখানে সবচেয়ে বেশি রক্ত পাস হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো এই যে দেখো যে অন্যদিকে পরিশ্রুত তরল রক্তে পরিশ্রুত রক্ত পরে ইফারেন্ট আর্টারিওলে প্রবেশ করে, যেই চাপের মাধ্যমে রক্তের দ্রাব্য বস্তু পরিশ্রুত থাকে আমরা বলেছে কার্যকরী পরিস্রাবণ চাপ বা ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার, যেটা হচ্ছে আমাদের মেইনলি এফারেন্ট আর্টারিওল আর ইফারেন্ট আর্টারিওল, মানে দুইটা, এফারেন্ট তো মোটা আর ইফারেন্ট তো চিকন। এই মোটা থেকে চিকন দিয়ে যাওয়ার সময় যে চাপটা সৃষ্টি করে, যে চাপের পার্থক্যটা সৃষ্টি, সেটা হচ্ছে আমার এই কার্যকর বা ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার, যেটা কত, যেটা হচ্ছে আমাদের 10 মিলিমিটার মার্কারি। কত? 10 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এই চাপের কারণে প্রতি মিনিটে 125 ml রক্তরস গ্লোমেরুলাস থেকে পরিশ্রুত হচ্ছে। তাহলে আশা করি আপনারা হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বুঝছেন। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা মিললে আমাদের এখানে এই ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার হিসেবে কাজ করছে, যেটা কত 10 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, আচ্ছা এখন টিউবুলার পুনঃশোষণ। টিউবুলার পুনঃশোষণের মধ্যে একটু আগে আমরা আপনাদেরকে একটা বক্স পড়ায় আসছি না, এত বড় একটা বক্স, কি কি পুনঃশোষিত হচ্ছে, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় নিষ্ক্রিয় বাদ দেয়, অ্যাটলিস্ট শোষণের মধ্যে কয়েকটা পদার্থ মনে রাখলেই হবে। ঠিক আছে, আপাতত কয়েকটা পদার্থ মনে রাখলেই হয়ে যাচ্ছে। দেখেন এই যে গ্লোমেরুলার ফিল্টারে 80% নির্বাচিত পদার্থ এখানে পুনঃশোষিত রক্তে ফিরে যায়, কারণ দেখো সে তৈরি করছে গ্লোমেরুলার ফিল্টার আমার কত 125 ml, বাট আলটিমেট আমি মূত্র কত পাচ্ছি 1 ml, কারণ 125 ml এর মধ্যে অনেক নেসেসারি জিনিস সে বের করে দিছে। এখন নেসেসারি জিনিস বের করতে আমার শরীরে সমস্যা হয়ে যাবে, এই জন্য টিউবিউলস গুলো করে কি সেগুলোকে এভাবে করে ধরে ধরে পুনঃশোষণ করে ফেলে। ঠিক আছে, আচ্ছা
তো পুনঃশোষণের জন্য টিউবুলার প্রাচীর, এই যে দেখো কোষগুলো একপাশে মাইক্রোভিলাই থাকে, একপাশে বেজাল চ্যানেল থাকে, এজন্য শোষণ দল বেশি হয়। ঠিক আছে, এগুলো দেখলাম আমরা। আচ্ছা দেখো, এই যে প্রক্সিমাল প্যাচারনালিকা, এখানে তোমার 60% মতো পুনঃশোষিত হচ্ছে। এই যে একটু আগে যেগুলো পড়ে আসছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম সবকিছু আবার এখানে। হেনলি লুপের মধ্যেও ওই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ডিস্টালের মধ্যে এই যে দেখো এখানে কে কাজ করে, এডিএইচ পানি পুনঃশোষণে কাজ করে, ওই যে আমাদের অসমো রেগুলেশনের পড়াশোনা। টিউবুলার ক্ষরণের মধ্যে দেখো বিপাক্রিয়া সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় পদার্থ যেমন ক্রিয়েটিনিন কিছু ইউরিয়া নিকটবর্তী প্যাচারনালিকার চারপাশে রক্তজারক থেকে সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তারপর যে দূরবর্তী প্যাচারনালিকা যেসব ক্ষরণ পাইলাম আমরা, কি পাইলাম, ওই যে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন, এছাড়া আরো সেরোটোনিন, কোলিন, হিস্টামিন, এগুলো কি হয় আমার ওই যে চলে যাচ্ছে না শরীরের জন্য, এক্সেস দরকার নাই, অনেক বেশি আছে শরীরের মধ্যে, এখন এক্সেস গুলো আমি মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাই তোমাকে এখানে বলছে, যার ফলে আমার 1 ml এর মাত্র মূত্র তৈরি হলো। আমি আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। এখান থেকে এতগুলো পদার্থ লাগবে না, অ্যাটলিস্ট 2-3টা পদার্থের নাম মনে রেখে পরীক্ষা হলে লিখে আসতে পারলে একদম 3-এ 3, 4-এ 4 পাবা। তো দেখো এখানে তোমাকে পুরাটা একটা সামারাইজ ভার্সনে লিখছে কিভাবে কিভাবে হইলো, দেখছো সবকিছু সামারাইজ ভার্সন আছে। তাহলে আপু তোমাকে একটা সামারাইজ ভার্সন বলি। ফার্স্টে কি হলো, এই পুরোটা সাইকেল তোমাকে একবার সামারাইজ করি। ফার্স্টে আমার অ্যামিনো অ্যাসিড ভাঙলো, অ্যামিনো অ্যাসিড ভেঙে অ্যামিনো গ্রুপ পাইলাম, অ্যামিনো গ্রুপ হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করলো, যেটা ক্ষতিকর, এই জন্য আমরা কার্বনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলাম, ইউরিয়া। এবার এই ইউরিয়াটা আমার কিডনিতে আসলো, কারণ ইউরিয়া আমার শরীরের জন্য খুব একটা বেশি ভালো না, বাট অত ক্ষতিকর না। যাই হোক, সে ফার্স্টে বৃক্কীয় ধমনী, ওই যে আমার রেনাল ধমনী দিয়ে ঢুকলো, ঢুকে অ্যাফারেন্ট আর্টারিওল হয়ে একটা কার্যকর প্রেশার টেশারের মাধ্যমে ছেকে টেকে এফারেন্ট আর্টারিওল হয়ে কোথায় জমা থাকলো, বোম্যান্স ক্যাপসুলে, ক্যাপসুলার স্পেসের মধ্যে। সেখান থেকে বের হয়ে এসে চলে গেল নিকটবর্তী প্যাচারনালিকায়। সেখানে গিয়ে আরেক দফা পুনঃশোষণ হইলো। ঠিক আছে, সেখান থেকে কিছু খরিত হইলো। তারপরে আবার যে হেনলি লুপের মধ্যে সেখানে কিছু শোষণ হইলো, আবার যে দূরবর্তী প্যাচারনালিকা সেখানে কিছু শোষণ হলো, শোষণের সাথে আবার কিছু খরিত। সে একে তো নিয়ে যাচ্ছে, নেওয়ার বদলে আবার কিছু দিয়ে যা ভাই তুই ময়লা নিয়ে বের হয়ে যা। সেখান থেকে সংগ্রহের নালিকায় গেল। এই সব কিছু আমার কোথায় হচ্ছে জানি, আমরা জানি আমাদের নেফ্রনে একটা পার্ট থেকে কর্টেক্স, একটা পার্ট থেকে মেডুলায়। যাক, মেডুলা থেকে পরবর্তী সে কোথায় আসলো, মাইনর ক্যালিক্সে আসলো, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স হলো, মেজর ক্যালিক্স থেকে পেলভিস হয়ে ইউরেটারের মাধ্যমে ওই মূত্রথলিতে আসলো, সেখান থেকে ইয়ার মাধ্যমে মূত্রনালীর মাধ্যমে বের হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা সব বুঝছেন। এখন দেখেন মূত্র, একজন মানুষ দৈনিক গড়ে 1.5 লিটারের মতো মূত্র ত্যাগ করে। ঠিক আছে, কিছু পদার্থ আছে যেগুলো খেলে আমাদের মূত্রের পরিমাণটা বেড়ে যায়, এগুলোকে বলে হচ্ছে আমার ডাইউরেটিক পদার্থ। এ দেখো ডাইউরেটিক মূত্রবর্ধক, দেখবা যে আমরা যখন চা কফি খাই একটু পরে কেমন হিসু ধরে যায়, তাই যে পানি, লবণাক্ত পানি, চা কফি এই ধরনের পদার্থ দেহে দৈনিক স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূত্র 2.5 লিটার পর্যন্ত যদি উৎপাদিত হয় তাকে আমরা বলি হচ্ছে পলিইউরিয়া। পলি মানে বেশি, তাহলে বেশি বেশি করে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। মূত্রের পরিমাণ যদি 400 ml থেকে কম হয় তাকে আমরা বলি হচ্ছে অলিগিউরিয়া। অলিগো ওয়ার্ডটা মানে হচ্ছে কম, পলি মানে বেশি, অলিগো মানে কম। কত থেকে কম, 400 ml থেকে কম। আর যদি এমন হয় যে 100 ml থেকে কম, মানে একদম ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে, যখন আমরা তাকে বলি হচ্ছে অ্যানিউরিয়া। মানে নাই, প্রায় নাইয়ের সমান হয়ে গেছে মূত্র। ঠিক আছে, এখন মূত্রে বৈশিষ্ট্য দিছে, মূত্র খড় বর্ণের, একদম আমরা যারা গ্রামে গেছি তারা তো খড় দেখছি, গরুকে খড় খাওয়ায়। তো এই খড়ের কালারটা কিরকম, তো খড়ের কালার আবার কেমন বুঝো, বাদামি হলুদ টাইপের একটা কালারটা কেন হয়, ইউরোক্রোম নামক একটা পদার্থের কারণে ওর খড় বর্ণ হয়। ঠিক আছে, তারপরে ওর পিএইচ এর মান দেখবা, আর আপেক্ষিক গুরুত্ব সবকিছু দেখবা। দুর্গন্ধ কেন হয়, ওর মধ্যে তোমার ইউরিনোড থাকে, ইউরিনোড থাকার কারণে মূত্র তোমার দুর্গন্ধ হচ্ছে। ঠিক আছে, মূত্রের রাসায়নিক উপাদান সব এখানে দেওয়া আছে। ওকে, এখন দেখো এই যেখানে একটা বক্স আছে, সে বক্সটার মধ্যে কি আছে, তোমার মূত্রের কিছু জৈব উপাদান, অজৈব উপাদান, এগুলো কত পরিমাণে থাকে। এখন এগুলো মাঝে মাঝে আপনাদের এই এমসিকিউ ক্ষেত্রে আসতে পারে, জন্য কয়েকটা অ্যাটলিস্ট দেখে যাবেন। এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, দেখো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া তোমার কত থাকে, 2% থাকে। ইউরিক অ্যাসিড, দুইটা অ্যাসিডে কত পার্সেন্ট থাকে, 0.05%। ঠিক আছে, ওকে। তারপরে দেখো ক্রিয়েটিনিন, এই যে আমার যদি কিডনির সমস্যা হয়, আমি কখন বুঝবো আমার কিডনি ডিজিজ হচ্ছে, তুমি ডাক্তার কাছে যাও, ডাক্তার দেখবে তোমাকে কি করতে দিয়েছে, সেরাম ক্রিয়েটিনিন টেস্ট করতে দিয়েছে। তাহলে কি আমি রক্তের মধ্যে ক্রিয়েটিনিন লেভেল দেখে বুঝতে পারি যে আমার আসলে কিডনির কি অবস্থা। তো এই ক্রিয়েটিনিন কত পরিমাণ থাকে, 0.07। কিটোন বডিজ দেখলে না দেখলে নাই। এখন দেখো একটা চলে আসে আমার ক্রিয়েটিন। এই ক্রিয়েটিন জিনিসটা কি, ক্রিয়েটিন হচ্ছে আমার বডির মধ্যে ক্রিয়েটিন মাসেল থাকে, এই মাসেলটা ভেঙে মেনলি ক্রিয়েটিনটা উৎপন্ন হয়। তো ক্রিয়েটিন মাসেলটাও মাঝে মাঝে করতে দেয়, যদি এটা অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম দুইটারই লেভেল লাগবে। সোডিয়াম থাকে 0.35, পটাশিয়াম থাকে 0.15, দেখো দুইটা মিলায় হয়েছে তোমার 0.5। ঠিক আছে, আচ্ছা অ্যামোনিয়ামটা দেখবা 0.04, ম্যাগনেসিয়াম ক্লোরাইড মনসেলা একটু দেখবা, বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এখন চলেছে দেখো মূত্রে কিছু অস্বাভাবিক উপাদান। দেখো মূত্রের মধ্যে কিন্তু আমার গ্লুকোজ থাকার কথা না,
বা যদি এমন হয় যে আমার মূত্রের মধ্যে শর্করা বেরোয় তখন তাকে আমরা কি বলি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস এই মূত্রকে আমরা বলেছি গ্লুকোজ থাকার কারণে গ্লাইকোসিউরিয়া। ঠিক আছে, প্রোটিন প্রোটিন মাঝে দেখা যায় যে আমার মূত্রের মধ্যে প্রোটিন বের হয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলি প্রোটিন ইউরিয়া বলি। কোন কোন রোগের ক্ষেত্রে দেখতে পারি হচ্ছে তোমার বৃক্কের যখন প্রদাহ হয়, নেফ্রিটাইস তোমার হচ্ছে ধরো পাইলোনেফ্রাইটিস হলে বা কোনো একটা নেফ্রাইটিস হলে, লিউকেমিয়া হলে, এটা খুবই ইম্পর্টেন্ট, লিম্ফোসার্কোমা হলে, ক্যান্সার টাইপের পদার্থ আর কি। আচ্ছা লিপিড, দেখো লিপিড হলে কি বলি লাইপোরিয়া বলি। কোন কোন ক্ষেত্রে বৃক্কের রোগ বা অ্যালকোহলিক ক্রিয়ার জন্য বিলিরুবিন বের হচ্ছে, মূত্র এমন হলুদ হয়ে গেছে তখন তাকে আমরা কি বলি বিলিরুবিন ইউরিয়া বলি। কোন রোগের ক্ষেত্রে হয় জন্ডিসের ক্ষেত্রে, এক্সেস পরিমাণ বিলিরুবিন ব্লাডের মধ্যে অ্যাকুমুলেট হয়ে গেছে। রক্ত বের হচ্ছে, রক্তের ইংলিশ কি হিম, তাহলে ইয়া হচ্ছে আমার হিমাচুরিয়া। কোন রোগের ক্ষেত্রে দেখি বৃক্ক কোনো কারণে ওই যে নেফ্রাইটিস হয়েছে, বৃক্ক কোনো কারণে আঘাত পাইছে, ঠিক আছে, আর প্রোস্টেটে প্রদাহ হয়েছে ছেলেদের ক্ষেত্রে। ওকে, মূত্রত্যাগ তোমাদেরকে মোটামুটি বলা হয়ে গেছে কিভাবে মূত্রত্যাগ হয়। রেচন ও অসমোরেগুলেশন বৃক্কের ভূমিকা, রেচনের ক্ষেত্রে এই যে রেচনের বৃক্কের ভূমিকা, এটা আপনার পরীক্ষা আসবে, ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে রেচনের ভূমিকা, পেরেচনের ভূমিকা কি আমার। ওকে, দেখবেন ধরো ওকে ঠিক আছে। আচ্ছা, তো চলে এসেছে রেচনে আমার ভূমিকা কি। রেচনের ভূমিকা এতক্ষণ ধরে আপনি পড়ে আসছেন, ওই ইউরিয়াটাকে সে কি পরিমাণ প্রসেস করে শরীর থেকে বের করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন রেচনে যে ইউরিয়া বর্জ্য সৃষ্টি করা, এখন আপনি আশা করি পারবেন, এটা কিন্তু পরীক্ষা আসবে কিভাবে ইউরিয়া বর্জ্য সৃষ্টি করলো। এখন চলে আসে ইউরিক অ্যাসিড বর্জ্য কিভাবে সৃষ্টি করে। দেখো এটা একটা খুবই মজার একটা জিনিস। আমরা জানি যে দেখেন প্রথমত যকৃতের কোষে ও সর্বমোট বৃক্কের কোষে নিউক্লিক অ্যাসিড, পিউরিন এবং পাইরিমিডিন। আমরা পড়ছিলাম নিউক্লিক অ্যাসিডের দুইটা গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের মধ্যে মানে নিউক্লিক অ্যাসিডের কাছে পিউরিনের মধ্যে কি থাকে এজি, অ্যাডিনিন এবং গুয়ানিন। এই দেখেন এই অ্যাডিনিনটা আপনার হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশন, আবারও ডিঅ্যামিনেশন হচ্ছে, হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশনের মাধ্যমে ভেঙে কি তৈরি করতেছে হাইপোজ্যান্থিন তৈরি করে। আর আপনার এই গুয়ানিনটা হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশনের মাধ্যমে কি তৈরি করতেছে জ্যান্থিন। তো এই দেখেন অ্যাডিনিন মানে এই হাইপোজ্যান্থিনটা একটা পর্যায়ে জারণ করে জ্যান্থিনে পরিণত হয়, জ্যান্থিনটা পরবর্তীতে আমাদের ইউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে আমাদের ওই যে নিউক্লিক অ্যাসিডটাকে ভেঙে আমরা ইউরিক অ্যাসিডটাকেও পাচ্ছি। কিভাবে পাচ্ছি এখন আশা করি আপনারা এই বিক্রিয়াটাকে বুঝছেন, ঠিক আছে। এখানে আপনার ডিঅ্যামিনেশনই বেসিক্যালি হচ্ছে। আচ্ছা এখন দেখেন হাইপার ইউরিকোসোরিয়া, হাইপার মানে বেশি, ইউরিক মানে হচ্ছে ইউরিক অ্যাসিড বেশি বের হয়ে গেছে, ইউরিয়া মানে হচ্ছে আপনার মূত্রের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। ক্রিয়েটিনিন বর্জ্য যেটা বলতেছিলাম, এই দেখেন আমাদের ক্রিয়েটিনিন একটা অ্যানহাইড্রেট জাতীয় জটিল বর্জ্য পদার্থ। পেশি প্রোটিনের ভাঙনে গ্লাইসিন, আর্জিনিন, মেথিওনিন নামক তিনটা অ্যামিনো অ্যাসিড, এই যে গ্লাইসিন, আর্জিনিন, মেথিওনিন নামক তিনটা অ্যামিনো অ্যাসিডে ট্রান্স অ্যামিনেশন, বলতে পারো ট্রান্স অ্যামিনেশন কি, ডিঅ্যামিনেশন বুঝেন, ডি মানে নাই, ট্রান্স মানে কি, ট্রান্স মানে ট্রান্সফার, মানে হচ্ছে আমি ওদের অ্যামিনো গ্রুপটাকে ট্রান্সফার করে আরেকজনের কাছে পাঠিয়ে দিছি। কার কাছে পাঠিয়ে দিছি ক্রিয়েটিনের কাছে পাঠিয়ে দিছি। আমি বলছিলাম ক্রিয়েটিন আমার একটা মাসেল প্রোটিন, ঠিক আছে। এই যে তিনটা অ্যামিনো অ্যাসিড ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ক্রিয়েটিনিন নামক একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের কাছে পাঠাই, পরবর্তীতে সেখান থেকে আমার ডিহাইড্রেশন মানে কি পানিটাকে টেনে বের করে ফেলছে, পানিটাকে টেনে বের করলে আমার তৈরি হয়ে যাচ্ছে ক্রিয়েটিনিন। জিনিসটাকে বুঝছি গ্লাইসিন, আর্জিনিন আর মিথিওনিন, এটা থেকে আমি কি করছি ওদের অ্যামিনো গ্রুপটাকে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছি ক্রিয়েটিন এর কাছে। এই ক্রিয়েটিন থেকে পরবর্তী আমি পানি টান দিয়ে বের করে ওকে বানিয়েছি ক্রিয়েটিনিন, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা রেনাল মার্কার, রেনাল এই ডিজিজের মার্কার। আচ্ছা দেখেন বৃক্ক রক্ত থেকে ক্রিয়েটিনিন পরিশ্রুত হয়ে মূত্রের সাথে বের হয়ে যায়। রক্তে ক্রিয়েটিনের মাত্রা দিয়ে বৃক্কের সুস্থ নির্ণয় করাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ক্রিয়েটিনের মাত্রাকে আমরা কি বলি বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক বলি বা ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি বলি। এটা মাত্রা কত স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে 0.6 থেকে 1.2, মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1। এখন আপনি চাইলে আপনি নিজেও আপনার ফ্যামিলি কারো একজনের রিপোর্ট দেখে বলতে পারবেন যে ওর আসলে কোনো সমস্যা আছে কিনা। সো আপনার যখন আসবে যে রেচনে বৃক্কের ভূমিকা কি, তখন তিনটাই লিখতে হবে। ইউরিয়া কিভাবে তৈরি হচ্ছে, ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হচ্ছে, তারপর হচ্ছে আমার ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হচ্ছে এবং এগুলা কিভাবে পরিবাহিত হচ্ছে আর কি, ঠিক আছে। অন্যান্য বর্জ্য পদার্থ লিখলেন। অসমোরেগুলেশন বৃক্কের ভূমিকা আপনাদেরকে বুঝাই ফেলছি। এখন মন চাইলে একবার রিডিং পড়বেন, ঠিক আছে। যে অসমোরেগুলেশনের পদ্ধতি আপনাকে এখানে সব দিয়েছে। দেখেন এডিএইচকে আমরা কি বলি ভেসোপ্রেসিনও বলি। ভেসোপ্রেসিন ওয়ার্ডটা সেভাবে ভেসেলকে প্রেস করে, ভেসেল মানে হচ্ছে আমার রক্তবাহিকাগুলোকে প্রেস করে সে হচ্ছে আমার পানি শোষণটাকে বাড়াচ্ছে। ওকে দেখেন এই যে অসমোরিসেপ্টর স্নায়ুকোষ দেহ তরল অভিস্রাবণী চাপকে নিয়ন্ত্রণ করে। এখন চলে আসে সোডিয়াম আয়নের সমতা রক্ষা। সে কিভাবে সোডিয়াম আয়নের সমতাটাকে রক্ষা করে এটা দেখবো একটু, কারণ আমি দেখছি এটা কয়েকটা ক্যারেটের প্রশ্নের মধ্যে আসছে, আমরা এটা এখানে দেখে যাই। আচ্ছা তো দেখেন আমাদের বডির মধ্যে দুইটা ফ্লুইড আছে,
এগুলো আপনাদের লেভেলে পড়াশোনা না। আমি আসলে যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে এই জিনিসগুলা আমরা মেডিকেলে ফার্স্ট ইয়ার এসে ফিজিওলজিতে শিখছি, কেন এগুলো ইন্টার লেভেলে দেওয়া দেওয়া হয়েছে বা দেওয়া উচিত আমি জানি না, কারণ এগুলোর বেসিক আসলে এসএসসি লেভেল থেকে অল্প অল্প করে তৈরি করে দেওয়া উচিত। হুট করে এসে তোমাদেরকে এভাবে দেওয়াটা ঠিক না। যাই হোক, আমাদের বডিতে দুইটা ফ্লুইড আছে, ঠিক আছে? একটা হচ্ছে ইসিএফ, একটা হচ্ছে আইসিএফ। ইসিএফ ফুল ফর্ম হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। আপনার নাম দেখে বুঝতে পারছেন আপনার কোষের বাইরে যে তরলটা থাকে। আইসিএফ ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড, আপনার কোষের ভিতরে যে তরলটা থাকে। তাহলে এই যে ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে আমাদের অনেকগুলো আয়ন আছে। এই ইসিএফ এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আমাদের সোডিয়াম আয়ন। কোন আয়ন? সোডিয়াম আয়ন। আর আইসিএফ এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে পটাশিয়াম আয়ন। দেখেন আপনি এখানে পরিমাণ মধ্যে দেখবেন, এই দেখো বহিঃকোষীয় বা এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে সোডিয়াম আয়নের ঘনত্ব হচ্ছে তোমার 135 থেকে 145 মিলিমোল পার লিটার। আর দেখো আন্তঃকোষীয় তরলে কত? 5 থেকে 15 ml মিলিমোল পার লিটার। দেখো কত অল্প পরিমাণ, কি পরিমাণ হিউজ ডিফারেন্স ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে। সুস্থ স্বাভাবিক অবস্থায় এই ঘনমাত্রা সবসময় ধ্রুব থাকে। সাধারণ খাদ্য, খাবার, লবণ, পানির সাথে দেহের চাহিদার বেশি সোডিয়াম প্রবেশ করে থাকে। মূত্র, ঘাম এবং মলের সাথে এই অতিরিক্ত সোডিয়াম আমরা শরীর থেকে বের করে দিচ্ছি। এখন দেখো উল্টা হবে, এই পটাশিয়ামের অভাবে কি হয়? পটাশিয়ামের অভাবে আমার পেশির দুর্বলতা, ব্যথা দেখা যায়। ইভেন মাঝে মাঝে দেখা যায় যখন তোমার পটাশিয়াম এক্সেস হয়ে যায়, এই এক্সেস পটাশিয়াম কি করে আমার সাইনোয়াট্রিয়াল নোডের মধ্যে গিয়ে সমস্যা করে, তখন আমার হৃদবিভাব সৃষ্টি হয় না এবং আমার কার্ডিয়াক অ্যারিথমিয়া হইতে পারে। দেখেন এই যে হৃৎপিণ্ডে বিরূপ প্রতিভাব সৃষ্টি করে। স্বাভাবিক অবস্থায় এর ঘনত্ব দেখো বহিঃকোষীয় তরলে কত কম, 3.5 থেকে 5.5, আর অন্তঃকোষীয় তরলে কত বেশি, 120 থেকে 150। তো প্রয়োজনে অতিরিক্ত পটাশিয়াম মূত্র ও মলের মাধ্যমে আমরা শরীর থেকে বের করে দিই আমরা বডিকে ব্যালেন্সে রাখি। ওই যে আমরা একটু আগে পড়ছিলাম টিউবুলার ক্ষরণের মধ্যে আমরা পটাশিয়ামকে বের করে দিই মাঝে মাঝে। এখন বৃক্ককে ভালো রাখতে কি করা উচিত? আমাদের সব সময় বেশি বেশি পানি খাওয়া উচিত। অ্যাটলিস্ট একটা সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খাওয়া মাস্ট। যে আপনারা বলেন না আপু আমার এত একনি, আপু আমার এই সমস্যা সেই সমস্যা, আমরা বলে না পানি খাও, ভাত খাও, সব ঠিক আছে, আসলে পানি খেলে ঠিক হয়ে যায়। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমার অনেক ক্লিয়ার স্কিন, যদি এখন নজর লেগে গেছে, এত গরমের মধ্যে কোনো স্কিন কেয়ার করা হয় না। তো আমি অনেক পানি খাই, প্রচুর পানি খাই, আমার সারা দিনে 3-4 লিটার বেশি পানি হয়ে যায় না, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এই জন্য আমার স্কিন আল্লাহর রহমতে অনেক ভালো থাকে, ঠিক আছে? আমার স্কিনের মধ্যে একনি, যদি একনি সমস্যা শুধু এমন না যে পানি খাওয়ার জন্য, বাট স্টিল আমার স্কিন অনেক ভালো থাকে পানি টানি খাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, রোজ 30 মিনিট করে ব্যায়াম করবো, যেটা আমরা কেউই করি না। ধূমপান, পান, জর্দা কিছু খাবা না, অ্যালকোহল খাবা না। এখন দেখো হচ্ছে আমরা কিছু ডিজিজ পড়বো। হ্যাঁ, এই ডিজিজগুলো থেকে আমাদের প্রশ্ন অনেক বেশি আসে। চলে এসেছে ফার্স্টে আমাদের বৃক্ক তাৎক্ষণিক, মানে বৃক্কর 2 ধরনের বিকল হয়। একটা হচ্ছে বৃক্ক ধরো স্বাভাবিকভাবে বিকল হয়েছে, পরবর্তী মেডিসিন খেয়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে বৃক্ক সুস্থ হয়ে গেছে। আর ক্রনিকের ক্ষেত্রে কি হয়? অনেক দিন ধরে সমস্যা, এই সমস্যা আর কোনোভাবেই করা যাচ্ছে না, হয় তোমার কিডনিটা রিপ্লেস করবে, নাহলে ডায়ালাইসিস উপরে থাকা লাগবে, এরকম একটা ব্যাপার। কিন্তু দেখো যে বৃক্কে ক্রনিক রেনাল ফেলিওর রোগে আক্রান্ত হয়ে কার্যকারিতা 3 মাস বা বেশি সময় পর্যন্ত লোপ পেয়ে থাকে, তখন আমরা বলি বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল হয়ে গেছে। তখন উপসর্গ বৃক্কের কার্যকারিতা প্রায় 70 থেকে 75% মতো লোপ পায়, ঠিক আছে? ডায়ালাইসিস বা বৃক্ক প্রতিস্থাপন হচ্ছে একমাত্র চিকিৎসা। বৃক্কের তাৎক্ষণিক বিপাকের ক্ষেত্রে এই দেখো মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে বৃক্ক দেহের বর্জ্যপদার্থ অপসারণ, পানি সাম্য, ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণ অক্ষম হয়ে পড়ে, তখন আমরা বলি তাৎক্ষণিক বিকল। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়? আমার রক্তের মধ্যে বেশি, যেহেতু রক্তে এক্সেস পটাশিয়াম প্রডিউস করতেছে, এই এক্সেস পটাশিয়াম টিউবুলের মাধ্যমে বের করে দিতে পারতেছি না, তখন এক্সেস পটাশিয়ামটা কি করে? ওই যে আমাদের সাইনোয়াট্রিয়াল নোডে গিয়ে আমাদের এই সিগন্যালটা প্রডিউস মধ্যে সমস্যা করে, তখন আমাদের কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, হৃদস্পন্দন উপর নিচ হয়ে যায়, তখন আমাদের কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। আচ্ছা, বিকলের কারণের মধ্যে দিছে এক হচ্ছে আমার কিডনির মধ্যে কোনো কারণে হচ্ছে রক্তর সাপ্লাই কমে গেছে, রক্ত পৌঁছাচ্ছে না কিডনির মধ্যে, ডায়রিয়ার কারণে হতে পারে, ডায়রিয়ার মধ্যে অতিরিক্ত ফ্লুইড শরীর থেকে বের হয়ে গেছে, এত ফ্লুইড বের হয়ে গেছে যে আমার যে হার্টে গিয়ে যে রক্ত যে আমি পাঠাবো, রক্তটা আসবে কোথেকে? ফ্লুইড তো সব বেরিয়ে হয়ে যেতেছে। এই জন্য ডায়রিয়ার ফলে আগে হিউজ পরিমাণ মানুষ মারা যেত, ঠিক আছে? কোনো কারণে রক্তক্ষরণ হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে, বমির মাধ্যমে, বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, বোর্ড কেমন ফ্লিকার করতেছে না? আমার মনে হচ্ছে এমন, তাই না? এরকম করলে এই যে আমি কাছে আসলে এরকম ফ্লিকার করতেছে, কি সমস্যা আল্লাহ জানে। আচ্ছা, আমি সাইডেই থাকি। কি সমস্যা ভাই? আচ্ছা দেখো, আমরা আর চ্যাপ্টার অল্প একটু বাকি আছে।
ক্ষতিগ্রস্ত বৃক্ক, বৃক্ক অনেক কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের আম্মুরা আমাদেরকে মুড়ির মতো নাপা খাওয়ায় না, এই নাপা কিন্তু অনেক হার্মফুল আমার কিডনির জন্য, ঠিক আছে? অনেক কিডনি ডিজিজ করা হচ্ছে নাপা, নাপা প্যারাসিটামল এগুলা। এছাড়াও অনেক যে অ্যান্টিবায়োটিক আমরা কোর্স মেনটেন করে একদম মন চায় আর খাই, এগুলো কিন্তু আমাদের কিডনি ডিজিজ করতে পারে। তো এই যে কিডনি ওষুধের কারণে হঠাৎ করে বৃক্কের মধ্যে হলো, ভাইরাস, হেপাটাইটিস, যক্ষা, অনেক কারণে হতে পারে। তো এগুলোর কারণে আমাদের বৃক্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। মূত্র নিঃসরণে বাধাগ্রস্ত অনেক সময় দেখা যায় ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে গেছে, মেয়ে বা ছেলে উভয়ের ক্ষেত্রে তোমার যে বৃক্কনালীতে পাথর হয়ে গেছে। আমরা শুনছি না যে কিডনিতে পাথর হয়ে গেছে, পাথরের ফলে আমরা সেখানে পাস করতে পারতেছে না। তো এই অনেক কারণ হচ্ছে আমার সমস্যা হতে পারে। বৃক্ক বিকলের লক্ষণ কি? সবচেয়ে ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে পাজর ও কোমরের মাঝামাঝি দুই পাশে ব্যথা, ফ্লাঙ্ক পেইন বলি, খুবই 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 ইম্পর্টেন্ট। আপনার প্রথম সিম্বল ইয়াদ রাখবে এটা। তারপর রক্তে পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণে এই যে অস্বাভাবিক হৃদস্পন্দন হয়, রক্তে ফসফেট বেড়ে যাওয়ার কারণে চুলকানি হয়, অস্থিরতা, পেশির খিঁচুনি দেখা দেয়, ঠিক আছে? তারপর ধরো যেহেতু আমার পানি বের হইতে পারতেছে না, এই জন্য অনেক সময় দেখা যায় আমার হাতে পা এখানে পানি টেনে জমা হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাৎক্ষণিক বিকলের ক্ষেত্রে কি তোমার চিকিৎসা কি? তাৎক্ষণিক বিকলের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারপর প্রাপ্তবয়স্ক রোগের ক্ষেত্রে হচ্ছে তোমার রক্তচাপ নিয়মিত পরিমাপ করা উচিত। হ্যান ত্যান যা যা আছে, তুমি হচ্ছে কি দিবা, আলট্রাসোনোগ্রাফি দিবা, আইভিও দিবা, রেনোগ্রাম দিবা পরীক্ষা করার জন্য, এগুলো তোমাদের পরীক্ষা জীবনে আসবে না। আচ্ছা, তারপর হচ্ছে নিয়ন্ত্রিত আহার করা, কম প্রোটিন গ্রহণ করা, আস্তে আস্তে মেডিসিন টেডিসিন নিলে এগুলো আসলে কন্ট্রোলে চলে আসে, ঠিক আছে? আমাদের তাৎক্ষণিক বিকলটা অত বেশি ইম্পর্টেন্ট না। তারপর ধরো মূত্র তৈরি করার জন্য আমি বেশি বেশি চা কফি খাবো, ডায়াবেটিস পত্র খাবো, তাহলে দেখবো যে মূত্র বেশি বেশি করে তৈরি হচ্ছে। পাতলা পায়খানা বা জ্বর হলে আমরা যে ঘন ঘন চিনি শরবত বা স্যালাইন পান করতে হবে, প্রয়োজন হলে আইভি স্যালাইন দিতে হবে, মানে ইন্ট্রাভেনাসলি হচ্ছে আমি স্যালাইন দিয়ে দিব, ওটা দিতে পারি। আচ্ছা, তাৎক্ষণিক বিকল নির্ণয় কিভাবে করব? দেখবো তোমার অনেক ধরনের মূত্র হচ্ছে না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমাকে টেস্ট দিবে। টেস্টের মধ্যে তুমি দেখবে তোমার রক্তের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিন নেবে, সেরাম ইউরিয়া সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তোমার রক্তে আয়রনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, তোমার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে, যেটাকে আমরা বলেছি অ্যানিমিয়া হয়েছে, ঠিক আছে? কারণ কি বলতো? ওই যে আমরা পড়ে আসছিলাম যে আমাদের গ্লোমেরুলাস মেমব্রেনকে প্রোটিন এবং রক্তকণিকা ছেদ করতে পারতেছে না। এখন তোমার কিডনির মধ্যে সমস্যা হচ্ছে দেখে এই রক্তকণিকা ওই ছেদ করে বের হয়ে যাচ্ছে, যার ফলে আমার অ্যানিমিয়া হতে পারে, ঠিক আছে? তারপর আরেকটা কি রিজন হতে পারে? আমার বৃক্ক কি তৈরি করে? এরিথ্রোপয়েটিন তৈরি করে। এই এরিথ্রোপয়েটিন প্রপারলি আমার তৈরি হচ্ছে না, এই কারণে আমার এরিথ্রোপোয়েসিস হচ্ছে না, যার ফলে আমার অ্যানিমিয়া হতে পারে, ঠিক আছে? বৃক্ক বিকল হলে মূত্রের পরিমাণ কমে প্রায় 0.5 ml/kg/hour, মানে হচ্ছে 1 ঘন্টা মাত্র 0.5 ml করে তোমার মূত্র বের হচ্ছে, 6 ঘন্টা পর্যন্ত এরকম হয়। আচ্ছা, ডায়ালাইসিস। তো আগে আমরা ডায়ালাইসিস আগে কিছু জিনিস পড়ে যাই, সেটা হচ্ছে রক্তের রেচন ভর যদি বেড়ে যায় তখন আমরা তাকে বলি হচ্ছে অ্যাজোটিমিয়া। এই অবস্থায় মানুষের দেহে যে অসুস্থ অনুভব হয় তাকে আমরা কি বলি? ইউরেমিয়া বলি। তো তোমার প্রশ্ন আসতে পারে অ্যাজোটেমিয়া কাকে বলে? অ্যাজোটেমিয়াকে যখন আমরা রক্তের মধ্যে বর্জ্য পদার্থ বেড়ে যাচ্ছে। ইউরেমিয়া কি? এই যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলেছি ইউরেমিয়া, ঠিক আছে? আচ্ছা, তো মানুষের মধ্যে আমরা দুই ধরনের ডায়ালাইসিস দেখি। ডায়ালাইসিস ছবিটা আঁকতে পারলে খুবই ভালো, আমি তোমাকে বলে দিই। তো দুই ধরনের ডায়ালাইসিস মেইনলি সবচেয়ে বেশি করেছি আমরা হিমোডায়ালাইসিস, ঠিক আছে? আচ্ছা, হিমোডায়ালাইসিসের মধ্যে কি হচ্ছে, আমি তোমার এখানে ধরো আমি এখান থেকে একটা ধমনী নিলাম, এখানে একটা ধমনী নিয়ে তার সাথে একটা টিউব যোগ করব, ঠিক আছে? এবার আমি কৃত্রিম ভাবে একটা ডায়ালাইজার তৈরি করেছি। ডায়ালাইজারটা মেইনলি আমার কিডনির মতো ফাংশন করে। এই ডায়ালাইজারের ভেতরে ধরো যে আমরা থাকে না, আমরা ফিল্টার করি যে পানি, একটা ফিল্টারের মতো আর কি। তো আমি এখান থেকে আমার ধমনী থেকে রক্ত নিয়ে এই ফিল্টারের মধ্যে দিয়ে দিছি। এবারে ফিল্টার তোমার যত ধরনের বর্জ্য পদার্থ আছে সবগুলোকে ছেকে 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 আলাদা করে রক্তটাকে পরিশুদ্ধ করে আরেকটা এক জায়গা, তো একটা ক্যাথেটার আমি দিলাম ধমনীর মধ্যে, আরেকটা ক্যাথেটার থাকবে আমার শিরার মধ্যে। যেই রক্তটা আমি এখান থেকে পাঠাইছি ওটা ওখান থেকে পরিশুদ্ধ হয়ে 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 আবার শিরাতে আমি আমার বডিতে ফেরত পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে আমরা বলেছি হিমোডায়ালাইসিস, রক্তের মাধ্যমে পরিশোধন করতেছি, যার ফলে আমার এখানে ওই তলানির মধ্যে ধরো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো সব জমা থেকে যায়, তবে আমি সেগুলোকে বের করে নিই। কিন্তু এই পদ্ধতিটা খুবই ব্যয়বহুল। তুমি চিন্তা করো যে মানে ফ্রিকোয়েন্টলি একটা মানুষের সারাক্ষণ আমি হাত ফুটা করে একবার মানে ধমনী খুঁজে বের করতেছি, ধমনীর মধ্যে একটা ক্যাথেটার ঢুকাচ্ছি, শিরার মধ্যে একটা ক্যাথেটার ঢুকাচ্ছি, এই যে ফিল্ট্রেশন করতেছি, ব্যাপারটা না ব্যয়বহুল, প্লাস একটা মানুষের জন্য অনেক স্ট্রেইন আছে। এই জন্য দেখা যায় কিডনি পেশেন্ট আলটিমেটলি খুব একটা বেশি দিন, ধরো বেশি বছর বাঁচে না। কতদিন এভাবে কৃত্রিম ভাবে তুমি তোমার শরীর থেকে কোনো বর্জ্য পদার্থই বের করতে পারছো না, খাইতেছো, খাওয়ার পর আমরা ধরো যে আমাদের দেখবা যে 1-2 দিন যদি হিসু না হয় বা একদিন বাথরুম না হয়, আমরা আমাদের কেমন অস্থির অস্থির লাগে, শরীর খারাপ করে। তো ওই মানুষের শরীরের মধ্যে নিয়মিত তোমার টক্সিন গুলো জমা হইতেছে, বের করতে পারতেছে না। তো আলটিমেটলি তোমরা বুঝছো কি হয়। আচ্ছা, পেরিটোনিয়াল ডায়ালাইসিস কি? দেখো তোমাকে একটু ছবিটা দেখায় আসে আগে। আচ্ছা, তুমি বলতে পারো যে আপু রক্তটা যে বের করতেছি এই রক্তটা কি বাইরে জমাট বেঁধে যাওয়ার কথা না?
কারণ বাইরে তো জমাট বাঁধতেই পারে। তো আমরা করি কি, এই যে ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে হেপারিন মিক্স করে দিই। আমরা জানি হেপারিন একটা ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট। অ্যান্টি মানে কি, বাধা দেয়, কি করতে, কোয়াগুলেট করতে, মানে রক্তকে জমাট বাঁধতে বাধা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো গেল। আচ্ছা, তো এই দেখো, এই যে আমাদের প্রতি সপ্তাহে রোগীকে 2 বার থেকে 3 বার হিমোডায়ালাইসিসের সম্মুখীন হতে হয়। প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে এটা সম্পূর্ণ করতে। তো তোমার ডায়ালাইসিসের উপাদানগুলো, এগুলো মাঝে মাঝে পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট। কি কি রাখা হয় দেখো, এই যে সঠিক তাপমাত্রা, সঠিক আয়নিক ভারসাম্য, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলোর ভারসাম্য রক্ষা করা, অতিরিক্ত পুষ্টি যেমন গ্লুকোজ, সঠিক পিএইচ, বাফারিং ক্ষমতা, সবকিছু আমরা মেনটেন করি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো পেরিটোনিয়াম ডায়ালাইসিস। পেরিটোনিয়াম ডায়ালাইসিসে কি করা হয় দেখো, কৃত্রিম ঝিল্লির পরিবর্তে আমার দেহের মধ্যে যে পেরিটোনিয়ামটাকে আছে, এই পেরিটোনিয়ামটা অর্ধভেদ্য ঝিল্লি, এটাকে ইউজ করে আমি ডায়ালাইসিস করি, জন্য আমার পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ঠিক আছে। আচ্ছা দেখো, উদর গহ্বরে প্রবেশ করানো। আচ্ছা দেখো, এখানে কি হচ্ছে, মেইনলি আমি পেটটাকে কেটে একটা তার হচ্ছে, একটা প্লাস্টিক টিউব মেইনলি আমার এই উদরীয় গহ্বরের মধ্যে প্রবেশ করায় দিচ্ছি, সেখানে আমি স্থায়ীভাবে রেখে দিই, ঠিক আছে। উদরীয় গহ্বরের প্রাচীরটা পেরিটোনিয়াম, এই আংশিক ভেদ্য ডায়ালাইসিস ঝিল্লি হিসেবে কাজ করে। প্লাস্টিক টিউবের ভিতর দিয়ে ডায়ালাইসিসের উদরীয় গহ্বরে প্রবেশ করে কয়েক ঘন্টা আমরা রেখে দিই। রেখে দেওয়ার পরে এই ডায়ালাইসিসের উদরের বাকি অংশগুলো টিস্যু তরলের মধ্যে উপাদানের বিনিময় ঘটে। তারপরে দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসিসটাকে প্রতিস্থাপন করা হয়। মানে বেসিক্যালি কি হচ্ছে, আমি এখানে ফুটা করে একটা প্লাস্টিকের টিউব ঢুকাই, তার মধ্যে আমি ডায়ালাইসিসের সব উপাদানগুলো ঢুকাই দিছি। এবার সে তোমার সেখান থেকে টিস্যুর তরলের মধ্যে গিয়ে সেখানে ধরো বর্জ্য পদার্থটাকে নিয়ে আসলো, সেখানে কিছু পুষ্টিকর পদার্থ দিল, এভাবে করে সে আবার বের হয়ে আসে। তারপর আমি ব্যাগটাকে চেঞ্জ করে দিই, আবার এভাবে দিনে 3-4 বার আমার এই পেরিটোনিয়াল ফ্লুইড মানে পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতে হয়। তো ব্যাপারটা অনেক ইনভেসিভ প্লাস অনেক ঝামেলার না। চিন্তা করে একটা মানুষ 3-4 বার আমি জাস্ট পেট ফুটা করে করে এই প্লাস্টিকের টিউব ঢুকাইতেছি, বাইর করতেছি। তো এই জন্য মানে প্লাস্টিকের টিউব মেলে ঢুকানো বের করা না, বাট ওই যে ব্যাগটাকে চেঞ্জ করে করে বারবার করতে হচ্ছে। এই জন্য এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা নর্মালি করা হয় না, আনলেস ধরো পেশেন্টের খুব কমপ্লিকেশনস থাকে, ধরো হাতে বেইন টেন পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে করে টরে। আচ্ছা, বৃক্ক প্রতিস্থাপন। বৃক্কের সবচেয়ে মানে নির্ভরযোগ্য চিকিৎসা হচ্ছে বৃক্কটাকে প্রতিস্থাপন করে দেওয়া। তুমি ডায়ালাইসিস পেশেন্টকে সব মানে বাঁচাবার কয়দিনই, কতদিন সে কষ্ট করে বাঁচবে, এতে থেকে মরে যাওয়াটাই ভালো। প্রতি সপ্তাহে এরকম কষ্ট প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করা লাগতেছে, টাকা পয়সার হিসাব ওটা আলাদাই, ঠিক আছে। তো এই জন্য সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে কিডনিটাকে রিপ্লেস করে দেওয়া। এখন তুমি দিবা, এখানে আমাদের তো ওইরকম না যে একটা আইফোন কিনবো কাউকে কিডনি দিয়ে দিই। কিডনি দেওয়ার ব্যাপারেও, কিডনি বেচার ব্যাপারে অনেক আছে, বাট এগুলো কখনই ঠিক না, ঠিক আছে। আমরা মস্করা করে বলি, বাট এগুলো কখনই ঠিক না। আচ্ছা দেখো, এই যে বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে, এই দেখো, এই যে আমার বৃক্ক কোনো কারণে যে বৃক্কের মধ্যে সিস্ট হয়ে গেছে, অনেক গোটা 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 দেখতে পারতেছো, অনেক কারণে আমার বৃক্ক নষ্ট হয়ে গেছে, তখন আমি হচ্ছে কিডনিটাকে রিপ্লেস করে দিতে পারি। বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে আমার কি কি স্মরণীয় বিষয় রাখতে হবে, একটা হচ্ছে বৃক্কদাতা আত্মীয় অনাত্মীয় যেই হোক না কেন, তার দেহ থেকে যখন আমি বৃক্কটাকে বের করব, তার 2 দিনের মাথায় আমাকে মাস্ট বি বৃক্ক ট্রান্সপ্লান্ট করতে হবে, নাহলে বৃক্ক আর কাজ করবে না, ঠিক আছে। সংগৃহীত বৃক্কটাকে অবশ্যই সুস্থ হতে হবে, এইচআইভি ও অন্যান্য সংক্রমণ মুক্ত হতে হবে, বৃক্কদাতা গ্রহীতা ব্লাড গ্রুপ, টিস্যু টাইপিং সবকিছু মিলতে হবে, ঠিক আছে। বৃক্ক প্রতিস্থাপনের পর তুমি কি কি করবে, এগুলো তুমি ভালো করে পড়বা। আচ্ছা, চলে আসে হচ্ছে দেখো, বৃক্কের এই যে মূত্রের ঘনত্ব নির্ণয়, ওই তোমার অ্যান্টিডায়োরেটিক হরমোনের পুরো কাহিনীটা এখানে আবার করে লিখছে, আবার পড়বা এগুলো তোমরা। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে পানির অভাবে রক্তরসের গাঢ়তা বাড়লে কিংবা পরিমাণ কমে গেলে অ্যাড্রিনাল কর্টেক্সে ক্ষরিত অ্যালডোস্টেরন হরমোন মূত্রে সোডিয়াম আয়নের রেচন কমিয়ে পরোক্ষভাবে পানির রেচনটাকে হ্রাস করে। এটা আমরা বুঝি নাই, তাই না? আমার একটু প্যাচ লাগতেছে না, কি হইলো এখানে, সোডিয়াম আয়ন কি হইলো, ঠিক আছে। আমরা একটু পরে দেখবো হচ্ছে রক্তে সোডিয়াম আয়নের মাত্রাটাকে কিভাবে আমি কন্ট্রোল করতেছি। এটা পরীক্ষায় আসার জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট টপিক না, বা যেহেতু আপনাদের নতুন করে অ্যাড করছে, আবার বলি এটা আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষা মানে কি বলি ধরু মেডিকেলে আসলে এগুলো শিখবেন। আমরা একটা মেকানিজম পড়ি, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, বাট এখন আপনাদের দিয়ে দিচ্ছে, আপনাদের একটু পড়তে তো হবে, কি করবেন দেখেন। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবা, সোডিয়াম যখনই যায় তখনই তার সাথে সে পানিকে নিয়ে যায়, ঠিক আছে। তো যখনই ধরো আমার এমন কোনো কারণ হলো আমার পানি কমে গেছে, তখন আমি কি করবো, কি আমি সোডিয়ামকে বের হতে দেবো না, কারণ সোডিয়াম তার নিজস্ব একটা মানে তুমি এইভাবে করে মাথায় রাখবো, একটা অভিস্রবণী ক্ষমতা আছে, এই জন্য পানিকে ধরে রাখে, যার ফলে আমি যদি পানি প্রবাহ কমাতে চাই তাহলে আমি সোডিয়ামকে ধরে রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো রক্তে সোডিয়াম আয়নের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কোন হরমোনটা ভূমিকা রাখে, অ্যালডোস্টেরন হরমোনটা ভূমিকা রাখে, ঠিক আছে। যেহেতু ও সোডিয়ামকে বের হতে দিচ্ছে না, যার ফলে ও বেসিক্যালি পানিটাকে ভাবে তোমার আটকে রাখছে, ঠিক আছে। দেখো কি হচ্ছে, ফার্স্টে আমার
রক্তে সোডিয়াম কম হয়েছে, অভিস্রবণের মাধ্যমে কম পানি প্রবেশ করলো, কারণ আমরা জানি সোডিয়ামের সাথে আমাদের পানির খুব ভালো সম্পর্ক, ঠিক আছে। ওকে, তার ফলে আমার কি হচ্ছে, সোডিয়াম কম ঢুকলো, পানিও কম ঢুকলো। পানি কম ঢোকার ফলে কি হবে, আমার রক্তের আয়তনটা কমে যাচ্ছে। দেখো যে আমার রক্তের আয়তনটা কমে গেল, ঠিক আছে। রক্তের আয়তন কমে যাওয়া মানে কি, রক্তের আয়তন কমে যাওয়া মানে কি, আমার ব্লাড প্রেশারটা আস্তে করে কমে গেল, যেটা আমি তোমাকে এতক্ষণ ধরে বলতেছি। ওকে, এখন কি হয়, তোমার চাপও কমে গেল, আয়তনও কমে গেল। তখন কি হয়, আমাদের এই যে আমাদের ছিল না এখানে দূরবর্তী পেঁচন নালিকা ছিল, যে একবার থেকে আমার সংগ্রহ নালিকা শুরলো, এই যে আমার দূরবর্তী পেঁচন নালিকা আর এই পাশে অ্যাফারেন্ট আর্টারিওল, এই দুটার মাঝখানে একটা জাক্সট্রাগ্লোমেরুলার কমপ্লেক্স থাকে। কি থাকে, জাক্সট্রাগ্লোমেরুলার কমপ্লেক্স। আমি তো বলতে আপনি সেই ওই নেফ্রনটা না, এটা অন্য কিছু, ঠিক আছে। এটা একটা নার্ভ কমপ্লেক্স, ঠিক আছে। এটা কি আমার, এই দেখো এক নামে একগুচ্ছ সংবেদী কোষ থাকে, যেগুলা ধরো তোমার সেন্স গ্রহণ করে। কিসের সেন্স গ্রহণ করে, যখন আমার এই ব্লাড প্রেশার কমে যাচ্ছে, বা ধরো আমার হচ্ছে যে রক্তের ভলিউম কমে গেল, সোডিয়াম কম ঢুকলো, এগুলো সে ডিটেক্ট করে, ঠিক আছে। এখন ডিটেক্ট করে সে কি করলো, সে একটা রেনিন এনজাইম ক্ষরণ করলো, ঠিক আছে। ওকে, রেনিন ক্ষরণ করলো, ভালো কথা। তো যকৃৎ থেকে উৎপন্ন ও প্লাজমা অবস্থায় এক ধরনের প্রোটিনকে রেনিন সক্রিয় করে অ্যানজিওটেনসিন হরমোন রূপান্তর করে। মেইনলি আমরা যখন তোমাদেরকে 3 নম্বর চ্যাপ্টার পড়েছিলাম, তোমাকে পড়েছিলাম যকৃৎ অ্যানজিওটেনসিনোজেনকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। ওকে, তো যকৃৎ অ্যানজিওটেনসিনকে যকৃৎ হচ্ছে অ্যানজিওটেনসিনোজেনকে উৎপন্ন করে। এই অ্যানজিওটেনসিনোজেনকে অ্যাক্টিভেট করতেছে কে, অ্যাক্টিভেট করতেছে হচ্ছে আমার এই রেনিন এসে, ঠিক আছে। ওকে, এই হরমোন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি রিলিজ করায়, অ্যালডোস্টেরন রিলিজ করে। আপু তোমাকে সবাই একটা ছকের মাধ্যমে বুঝাবো, জাস্ট এখান থেকে বলে যাচ্ছি। ওকে, অ্যালডোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করলো। এবার অ্যালডোস্টেরন কি করবে, বৃক্কের পেঁচানো নালিকায় গিয়ে সে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপ্ত করে। এখন আপনাদের লেভেলে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কোনো দরকার নাই, আমি জানি না কোন আক্কেলে আপনাদেরকে এটা দিছে, বাট যদি দিছে স্যার প্রতি রেসপেক্ট রেখে আপনাদেরকে এখানে পড়াচ্ছি, ঠিক আছে। এগুলো আপনাদের জন্য লাগবে না। আচ্ছা, কই গেল আমাদের, কই সোডিয়াম পটাশিয়ামের লাইনটা কই দাগালাম, আচ্ছা এখানেই দাগে, আচ্ছা মুছে ফেললাম কেন আবার। ওকে, ওইটা কই গেল রে, আচ্ছা যাই হোক, তোমাদের কাছে আমি সিরিয়াল বাই দেখাচ্ছি, তাহলে তোমাদের জন্য আরো ইজি হয়। নোটে চলে যাই, নোটে গিয়ে দেখাই, নোটে গিয়ে আরেকটা এক্সট্রা পেজ নিই। আচ্ছা, তো দেখো আমাদের সোডিয়াম পটাশিয়ামের কাজটা আপু তোমাকে একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পাম্প, ঠিক আছে। আমার বডির অনেক গুরুত্বপূর্ণ মেকানিজম এই সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে কন্ট্রোল করতেছে। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প নিয়ে আপনাদের এখন এত ডিটেলসে জানা লাগবে না, আর মনে রাখবেন এখানে কিভাবে কাজ করে আপু তোমাকে বলি। এই যে দেখছো ব্লার হয়ে যাচ্ছে বারবার, ক্যামেরা কেন জানি করতেছে, তাই না, ক্যামেরা হচ্ছে এখন ঠিক আছে। হ্যাঁ, তো সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কিভাবে কাজ করে, আমি আমার বডি থেকে 3টা সোডিয়ামকে বের করে দিচ্ছি। কি করছে, তিনটা সোডিয়ামকে আমি বের করে দিচ্ছি। 3টা সোডিয়ামকে বার করলে দেখো আমার 3টা পজিটিভ আয়নের ঘাটতি সৃষ্টি হয়েছে না। এখন ঘাটতি সৃষ্টি হওয়া মানে আমরা বুঝছি এখানে কিছু একটা কাহিনী এখন হবে। তখন আমি করছি কি, কম্পেনসেশন হিসেবে 2টা পটাশিয়ামকে এন্ট্রি করাইলাম। কি করলাম, 2টা পটাশিয়ামকে এন্ট্রি করাইলাম। এখন দেখো এখানে আমি 3টা পজিটিভ আয়নকে বার করলাম, 2টা পজিটিভ আয়নকে ঢুকাইলাম। আমার একটা পজিটিভ আয়নের একটা ঘাটতি হয়ে গেছে না। এই একটা পজিটিভ আয়নের ঘাটতির ফলে আমার এখানে একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়, ঠিক আছে। এই গ্রেডিয়েন্টের মধ্যে, গ্রেডিয়েন্ট মানে কি, উপর থেকে নিচে বা কম থেকে বেশি এরকম কিছু। এর ফলে আমার বিভিন্ন কার্যকলাপ এখানে চলতে পারে, ঠিক আছে। তাহলে দেখো আমার কি হলো, বেসিক্যালি আপু যদি তোমাকে শুরু থেকে বললে আমার বডিতে সোডিয়াম কমলো, সোডিয়াম কমার কারণে আমার পানি কমলো, ঠিক আছে। এখন পানি কমার কারণে সোডিয়াম কমলো, পানি কমলো, পানি কমার কারণে কি হচ্ছে, আমার ভলিউম কমে গেল, ঠিক আছে। ভলিউম লিখে আপু, ভলিউম বা আয়তন কমে গেল। এই আয়তন কমার কারণে আমার ব্লাড প্রেশার কমে গেছে। এখন ব্লাড প্রেশার কম বাড়ানোর জন্য আমরা কি করতেছি, এই সিগন্যালটা কোথায় যাচ্ছে, আমাদের জাক্সট্রাগ্লোমেরুলার কমপ্লেক্সে যাচ্ছে, ঠিক আছে। জাক্সট্রাগ্লোমেরুলার কমপ্লেক্সের মধ্যে গেল, ছাড়া কি করলো, তারা হচ্ছে তোমার রেনিনকে উদ্দীপ্ত করে দিল, ঠিক আছে। এবার রেনিন গিয়ে কার উপরে কাজ করতেছে, অ্যানজিওটেনসিনের উপরে কাজ করতেছে। অ্যানজিওটেনসিনোজেনকে সে মেইনলি অ্যানজিওটেনসিন, আমরা অ্যানজিওটেনসিন লিখে ডিরেক্ট অ্যানজিওটেনসিন বানাইলো, ঠিক আছে। এবারে অ্যান্ড্রোজেনেসিন কি করতেছে, সে অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করে দিল। ওই আমার অ্যাড্রেনাল কর্টেক্স, দেখো কতগুলো স্টেপ, ঠিক আছে। অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করলো। এখন অ্যালডোস্টেরন কি করবে, ও গিয়ে তোমার ওই যে দূরবর্তী প্যাচানালিকা বা ডিস্টাল কনভার্টেড টিউবুল, দূরবর্তী প্যাচানালিকা গিয়ে এই পাম্পটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, ঠিক আছে।
তখন এই ভাবটা কি করবে, সোডিয়ামকে বের করে দিবে, পটাশিয়ামকে ঢুকাবে। তাহলে দেখো এই যে সোডিয়ামকে বের করে সে কোথায় দিচ্ছে, সোডিয়ামকে বের করে কোষী জালিকার মধ্যে ফালাইতেছে, তাই না? শরীর থেকে কিন্তু বের করে দিচ্ছে না, জাস্ট ওইখান থেকে সে কোষী জালিকার মধ্যে পাঠাচ্ছে। তো এই যে যখন আমার কোষী জালিকার মধ্যে সোডিয়ামটা চলে যায়, তখন সোডিয়ামের নিজের সাথে কি নিয়ে যায়, টেনে পানিকে নিয়ে যায়। পানিকে নেওয়ার সাথে সাথে সে কি করতেছে, রক্তের ভলিউমটাকে বাড়াচ্ছে, রক্তের প্রেশারটাকে বাড়াচ্ছে। বেসিক্যালি এটাই হয় তোমার, ঠিক আছে? সো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে আশা করি তোমার জন্য একটু বুঝতে ইজি হবে, ঠিক আছে? ওকে, কই ছিলাম আমরা? ওকে, তাহলে আমাদের এটা আশা করি বুঝছি যে কিভাবে সে সোডিয়ামকে করে। রক্তের পিএইচ নিয়ন্ত্রণ, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসার মতো না, জাস্ট পিএইচ এর মানটা মনে রাখলে হবে, এটা তোমাদের লেভেলে পড়াশোনা না, ঠিক আছে? তাহলে দেখো আমাদের মোটামুটি চ্যাপ্টার রিভিউ করা শেষ। এখন আমরা একটু সিকিউতে চলে যাই, যে সিকিউ আমরা একটু আগে দেখবো করে দেখতেছিলাম না। আচ্ছা দেখো, এগুলো আমাদের 5 নম্বর চ্যাপ্টার সিকিউ। আপু তোমাদেরকে একই স্লাইডে বানানো হয়েছে, একসাথেই আছে। যে চলে আসছি আমরা, ছবিটা দেখতে পারছি, কিসের ছবি? কিডনির ছবি, তাই না? আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে হচ্ছে নেফ্রন কি? নেফ্রন কি? নেফ্রন হচ্ছে আমার বৃক্কের কার্যকরী গাঠনিক একক, তাই না? ওকে, নেফ্রন কি পারলাম। এরপর চলে আসে হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ বলতে কি বোঝাচ্ছে? সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কে করতেছে? নিকটবর্তী প্যাচনালিকা করতেছে সিলেক্টিভলি। গ্লোমেরুলার ফিল্ট্রেট কিন্তু আলট্রা ফিল্ট্রেট করে কিছু পদার্থ বের করে দিচ্ছে, 125 মিলির মতো তোমার তরল উৎপন্ন করছে। এরপর সিলেক্টিভলি গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড আরো কিছু পদার্থকে সে পুনঃশোষণ করে রাখছে, কারণ এগুলো আমার বডির জন্য দরকার। এটাকে আমরা বলছি হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ, ঠিক আছে? তাহলে এটা তোমরা আশা করি গুছায় লিখতে পারবা। ওকে, ফার্স্টে এক লাইন লিখবা যে নির্বাচনমূলক পুনঃশোষণ বলতে গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে কিছু পদার্থ আরো নির্বাচিত পদার্থকে পুনঃশোষণকে বোঝায়। কোথায় হয়? টিউবিউলসে হয়। ওকে, উদ্দীপকের চিত্রটির এককের চিহ্নিত চিত্র। এই যে দেখছো, তোমাকে কি আঁকতে দিছে? নেফ্রন আঁকতে দিছে। দেখো চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন, সবচেয়ে রিসেন্ট প্রশ্ন হচ্ছে এটাই। আচ্ছা, দেহের বর্জ্য নিষ্কাশনে উদ্দীপকের অঙ্গটার প্রধান ভূমিকা। এখন কি ওই যে ইউরিয়া কিভাবে তৈরি করলো, ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি করলো, ক্রিয়েটিন কিভাবে তৈরি করলো, ওই 3টা স্টেপ এই ঘন নাম্বারের জন্য ব্যাখ্যা করে তোমাকে একদম টিচার খুশিতে গদগদ হয়ে 4-এ 4 দিবে। আশা করি এখন আপু এগুলো তোমাদের আর দেখানো লাগছে না। আচ্ছা, তন্ত্র 1 নাইট্রোজেন খরিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করছে, বরিশাল বোর্ড 2022 প্রশ্ন। হ্যাঁ দেখো, এটা কিন্তু মিক্সড প্রশ্ন, দেখছো? বরিশাল বোর্ড কিন্তু একটা খেলা খেলছে। এপিগ্লটিস এগুলো তোমাদের 5 নম্বর চ্যাপ্টারে পড়া, এগুলো তোমাদেরকে 5 নম্বর চ্যাপ্টারের ক্লাসে আপু পড়াইছি। অতি সূক্ষ্ম ছাকন বলতে কি বোঝায়? এই যে গ্লোমেরুলার যে আলট্রা ফিল্ট্রেশন করতেছে, রক্তকণিকা প্রোটিন ছাড়া বাকি সব পদার্থ সে ছেঁকে দিচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি? অতি সূক্ষ্ম পরিশ্রমণ। তো এটা একটু ব্যাখ্যা করে লিখবা, ঠিক আছে? ওকে, উদ্দীপকের তন্ত্র এর গঠনগত কার্যকর দেখো, আবার তোমাকে নেফ্রন আঁকতে দিচ্ছে। কত ইম্পর্টেন্ট নেফ্রন আঁকাটা, এটা পারবা। আর ঘ নাম্বারটা দেখো, উদ্দীপকের তন্ত্র এ তন্ত্রবিদ দুইজনেই বর্জ্যপদার্থ নিষ্কাশন করে। একজন ইউরিয়া মানে নাইট্রোজেন খরিত বর্জ্যপদার্থ বের করেছে, একজন কি বের করে দিচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, দুইটাই ক্ষতিকর। আচ্ছা চলে আসি, শিম বীজের মতো দেখতে মানব দেহের একজোড়া অঙ্গ প্রতিনিয়ত অম্লধর্মী তরল বর্জ্যপদার্থ সৃষ্টি করছে। বুঝে গেছি আমরা কি অপসারণ করে মানব শরীরকে বিষমুক্ত রাখে। এডিএইচ কি? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। কোত্থেকে রিলিজ হচ্ছে? পশ্চাৎ মস্তিষ্কে হাইপোথ্যালামাস লিখতে পারো, ঠিক আছে? অসমো রেগুলেশন বলতে কি বোঝায়? এখন যদি তোমরা না লিখতে পারো সবগুলো ধরে ধরে মাইট দিব। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত, ওই দেখো আবার তোমাকে নেফ্রন আঁকতে দিছে। উদ্দীপকে উল্লিখিত তরল পদার্থ উৎপাদন কৌশল ব্যাখ্যা করতে বলছে। মানে তুমি যে ইউরিয়া তৈরি করতেছো, মূত্র তৈরি করতেছো, মূত্র তৈরি 3টা স্টেপ, অতি সূক্ষ্ম পরিস্রাবণ, তারপর টিউবুলার পুনঃশোষণ, টিউবুলার ক্ষরণ, 3টা স্টেপ সুন্দর করে ব্যাখ্যা করবা, ঠিক আছে? একটা ছবি এঁকে দিবা পাশে নেফ্রনের, টিচার খুশি হয়ে যাবে, ঠিক আছে? ওই অ্যারো দিয়ে বুঝে পারবে মূত্র কোন দিকে যাচ্ছে। আচ্ছা, আমাদের দেহে যখন লবণ পানি ধরে রাখে তখন শরীরে বিশেষ বিশেষ অংশ ফুলে যায়। রক্তের ঘনত্ব অস্বাভাবিকতা, রক্তের বিশেষ একটা অঙ্গে হরমোনের পরিমাণ বেড়ে গেলে এই সমস্যা সৃষ্টি হতে পারে। কি বলছে শিখা কোষকে? এগুলো আমাদের 1 নম্বর চ্যাপ্টার পড়া। লিম্ফোসাইটিক অ্যানালিসিস করবে, এগুলো আমাদের এই চ্যাপ্টার পড়া না, আমরা এখান থেকে বাদ দিব। অঙ্গটার গাঠনিক একক আবার তোমাকে নেফ্রন আঁকতে দিচ্ছে। দেখো ঘ নম্বরে কি বলছে? অঙ্গটিতে উল্লেখিত জৈব রাসায়নিক পদার্থ সমূহের বহুমুখী আচরণ। এখন এই যে আপু তোমাকে একটু আগে অ্যালডোস্টেরনের কাজ বুঝাইলাম, অ্যানজিওটেনসিনের কাজ বুঝাইলাম, এই প্রত্যেকটা কাজ আপনি খালি এখানে একটু ব্যাখ্যা করবেন। ওই যে এতক্ষণ টাইম লাগে কেন বুঝেছি? মিললে এই কারণটার জন্য, ঠিক আছে? তো অ্যালডোস্টেরন কি করে? অ্যালডোস্টেরন আমরা বডির মধ্যে সোডিয়াম এবং পটাশিয়ামের লেভেলটাকে কন্ট্রোল করতেছে। কিভাবে কন্ট্রোল করছে এখন আশা করি তুমি বুঝতেছো। 3টা সোডিয়াম কোষী জালিকায় বের করে দিয়ে 2টা সোডিয়ামকে ঢুকাচ্ছে, তারপর একটা ব্যালেন্স তৈরি করতেছে। ওকে, তো এই যে অ্যালডোস্টেরনের কাজ, অ্যালডোস্টেরন এটার কাজ যতটুকু পারো নিজের ভাষায় ব্যাখ্যা করবা, ঠিক আছে? অ্যানজিওটেনসিন ওটা বলবা যে এটা হেল্প নিয়ে কাজ করতেছে, এরকম একটু ব্যাখ্যা করে দিলেই মোটামুটি ধরে নাও তোমার নাম্বার এসে গেছে, ঠিক আছে?
আশা করি লিখতে পারবে। এখন এতক্ষণ ধরে বুঝে আসছি, এই যে এখানে আপনাদের এটা যে বুঝে আসলাম, 1 মিনিট দাঁড়া, কোনটা জানি, এই যে এপাশ, এতগুলো যে বুঝে আসছি, আশা করি এখন আপনারা একটু হলেও লিখতে পারবেন। ঠিক আছে, বুঝছিলাম। এখন চলে এসেছে এটাতে। দেখো, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, মানে আপনি বুঝতে পারছেন আমার বোর্ড প্রশ্ন এই পর্যন্ত শেষ ছিল, আর কোনো বোর্ড প্রশ্ন এখানে পাইনি। দেখো কি পাচ্ছি এখানে, একটা এক্স চিত্র, যেখানে আমরা বুঝতে পারছি এত উপরে কেমনে কিডনি আসলো আল্লাহ ভালো জানে। যাই হোক, এটা আমরা কিডনি বুঝতে পারছি, যেটা হচ্ছে আমার কিডনি। ওয়াই মানে দেখো আমি ডিরেক্ট পেরিটোনিয়াম, এটা কিন্তু আমার পেরিটোনিয়াম, এটা আমি হাতের সাথে লাগাই নাই, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতেছি। ঠিক আছে, দেখো পোডোসাইট কি, পোডোসাইট হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুলে ঠিক ভিসেরাল স্তরের মধ্যে কিছু কোষ থাকে যেগুলো পুনঃশোষণে কাজ করে, সেগুলো হচ্ছে আমার পোডোসাইট। কেন সকল রেচন পদার্থে বর্জ্য পদার্থ, কিন্তু সকল বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়, আশা করি এখন আপনি লিখতে পারবেন কিছুটা হলেও। ঠিক আছে, বর্জ্য পদার্থ বলতে হচ্ছে আমরা অনেক কিছুই বের করে দিই, যা মন চায় গ্লুকোজ এমএনএস সব বের করে দিই, কিন্তু রেচন পদার্থ সবগুলো বের হয় না, শুধুমাত্র নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো বের হচ্ছে। আচ্ছা, চিত্র ওয়াইতে উল্লেখিত প্রক্রিয়া, মানে তোমাকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রক্রিয়াটাকে এখন ব্যাখ্যা করতে হচ্ছে, এখন লিখতে পারবে না। এই ছবিটা একটু এঁকে দিবা, ছবিটা এঁকে নিচে আপাততটুকু বুঝাইছি, ফুটা করে প্লাস্টিকের টিউব ঢুকায় তারপর হচ্ছে তোমার ওই টিস্যু তরলের সাথে পারফিউশনটা করতেছে। সো আশা করি এখন তোমরা লিখতে পারবা। মানবদেহে পানি সাম্যতা রক্ষায় চিত্র এক্স এর জেড এর চিহ্নিত অঙ্গটা, ওই যে আবার পানি ভলিউম কিভাবে রক্ষা করো, পানি ভলিউম কিভাবে রক্ষা করতেছি, পানিটাকে এক্সেস পানিটাকে বের করে দিচ্ছি, কিভাবে বের করতেছি, ওইটা হচ্ছে লিখবা। ঠিক আছে, পানি সাম্যতা যে অসমো রেগুলেশনটা লিখলেই হবে। ওকে, পরিশ্রুতকরণ এবং লবণ পানির ভারসাম্য নিয়ন্ত্রণের কেন্দ্র হচ্ছে, আবার আমাদের কিডনি ছবি দিয়ে রাখছে। হিমোফিলিয়া কি, এটা এই চ্যাপ্টার পড়াশোনা না, এটাও তোমার এই চ্যাপ্টার পড়াশোনা না। উদ্দীপকের অঙ্কটির এককের চিত্র, ওই দেখো আবার নেফ্রন আঁকতে দিছে, এই নেফ্রন আঁকতে আঁকতে তোমাদের আজকে সারাদিন যাবে। উদ্দীপকের অঙ্কটা কিভাবে রেচন অসমো রেগুলেশনের ভিত্তি হিসেবে কাজ করে, তাহলে রেচনে কিভাবে কাজ করে, ওই যে ইউরিয়া তৈরি, ইউরিক অ্যাসিড তৈরি, ক্রিয়েটিনিন তৈরি, আর অসমো রেগুলেশনে কিভাবে কাজ করে, ওই এডিএইচ এর মাধ্যমে যে মেকানিজমটা করে, অনেকবার বলছি। আচ্ছা, এটা মনে হয় আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, জনাব তানভীর তার ক্লাসে বলেন আমাদের দেহে দুইটা শিং বীজের মতো আকৃতির গঠন আছে যা আমাদের সবসময় সুস্থ রাখে। এটা তোমার লাগতেছে না, এটা তোমার এখন লাগতেছে না। এই যে দেখো আবার নেফ্রন আঁকতে দিচ্ছে, এই নেফ্রন ধরে নাও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, নেফ্রন আসবেই আসবেই আসবে। ঠিক আছে, আচ্ছা, উদ্দীপকের অঙ্গ থেকে নিঃসৃত হরমোন কিভাবে রক্তচাপ এবং সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, ওই যে কাহিনীগুলো এতক্ষণ ধরে বকবক করে আসছি, এই কাহিনীগুলো আপনার এখানে ব্যাখ্যা করা আছে। তো আশা করি আজকের ক্লাস বুঝছেন, মাথায় ঢুকছে। বাসায় ক্লাসটা করার পরে একটু অ্যাটলিস্ট 1.5 ঘন্টা লাগায় বইটা পড়েন, 1.5 ঘন্টা বেশি বলে ফেলছে, 1 ঘন্টা লাগায় বইটা একবার রিডিং দিয়ে দেখবেন সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে। এই চ্যাপ্টার আপনার যাতে অ্যান্সার করা চ্যাপ্টারের মধ্যে একটা হয়। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।